বিশেষ করে মেইন স্টেক হোল্ডার যারা এই মুহূর্তে রাজনীতিতে, তারা প্রত্যেকে এটাতে স্বাক্ষর করেছে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আগে পরে বাম একটা অংশ করেছে, আর একটা অংশ, 4টা দল করে নাই, বাকি সবাই 30টা সংগঠনের যারা রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং চলমান রাজনীতি সক্রিয়, তারা স্বাক্ষর করেছে। এবং এটা নিয়ে নির্বাচিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার স্পষ্ট করে বারবার বলেছে যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করব। ওকে, জুলাই সনদ এই আরেকটা, জায়গাটাতে জুলাই একমত। সনদ আরেকটা পয়েন্ট যে বাস্তবায়ন করব, জি, কিন্তু এটার যে গণভোটের অংশটা এবং যে জুলাই আদেশ, এখানে 3টা জিনিস আপনি স্পষ্টতই জানেন। জুলাই সনদ, যার ব্যাপারে সবার ঐক্যমত আছে, কিন্তু আদেশ এবং জুলাই আদেশ এবং গণভোটের যে প্রক্রিয়াটা, এই দুইটা নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। গণভোটের যে প্রশ্নগুলো আসছিল এগুলো নিয়ে, তো সেইখানে একটা বিরোধ আছে। সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের যেটা ঠিক আছে, শপথ গ্রহণ নিয়ে একটা বিরোধ তাদের মধ্যে হয়েছে। আপাতত শুরুর ক্ষেত্রে আপনি যদি, আচ্ছা, আমি শুরুর ক্ষেত্রে সংক্ষেপে বলছি। তো এইখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, একটা ফাউন্ডেশন আছে যে আমরা কিভাবে রাষ্ট্রটাকে মেরামত করব, যেটা জুলাই আকাঙ্ক্ষার মধ্যে ছিল, এর একটা ফাউন্ডেশন এই জুলাই সনদের মধ্যে আছে। এখন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আমি বলবো এটা এখনো তেমন কিছুই হয়নি। কিছুটা হয়েছিল, অন্তর্বর্তী সরকার করেছে। বর্তমান সরকার ইমপ্লিমেন্টেশন লেভেলে জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেখানে অগ্রগতিটা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। তারা বলছেন আমরা করব, এবং আমরা বিশ্বাস করি তারা এটা করবেন, কারণ জুলাই সংস্কার প্রস্তাবের 21 দফা বিএনপির ছিল, 17 দফা ইনক্লুডেড হয়েছে। জাহিদ ভাই, আমরা পুরো ব্যাপারগুলি নিয়ে একটু আলোচনা করব। আপনি জুলাইতে আমরা কি পাইলাম সেটা, ন্যায় বিচার, রাষ্ট্র মেরামত, আপনি রাষ্ট্র মেরামতের কথা তো বললামই যে এটা প্রক্রিয়াধীন, বাট এটা কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। ন্যায় বিচারের কথা যদি বলেন, আগের চেয়ে এটা অনেক উন্নত হয়েছে, কিন্তু আরো সুযোগ রয়েছে এই সমস্ত জায়গায় কাজ করার। ভয়ভীতির পরিবেশটা, আমরা কথা বলার ক্ষেত্রে মিডিয়া স্বাধীনভাবে, আগের চেয়ে অনেক স্বাধীনভাবে কাজ করছে। এখন ডিজিএফআই অফিসে যেতে হয় না, এসবি অফিসে যেতে হয় না, এই জাতীয় জায়গাগুলোতে আছে। কিন্তু মিডিয়ার ভূমিকাটা এখনো প্রশ্নবিদ্ধ, নানা কারণে, নানা পর্যায়ে। সেটা আপনি সময় দিলে আমি এই নিয়ে কথা বলতে পারবো। আমার মনে হয় যে আপনি মোটামুটি পরিষ্কার করেছেন। আমি শুধু দুটো প্রশ্ন আপনাকে বলে রাখি, এই দুটো ব্যাপারে নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র মেরামতের কিছু বিষয় ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল, এই সরকারের সময় করা হয় না। আপনি যদি একটু আলোকপাত করেন অন্তর্বর্তী সরকারের সময় আসলে কি করা হয়েছিল যেটা এই সরকার করতেছে না। দুই হচ্ছে যে মুখের না, এটা আমি পরে আপনার কাছে শুনবো, মানে মুখের কথা ছাড়া, মুখের কথা ছাড়া ন্যায় বিচারের কথা আপনি বলতেছেন যে আগের চেয়ে ভালো হয়েছিল। আমি এটার মধ্যে একটু 2 পয়সা দিয়ে রাখি, ন্যায় বিচারটা কি আসলে আগের চেয়ে ভালো হয়েছিল বা আগের চেয়ে ভালো হয়েছে সেটা আপনি আসলে কিসের ভিত্তিতে বলতেছেন সেটাও যদি একটু আপনারা বলেন। ভয় ভীতি ছাড়া মানুষের বিরুদ্ধে এই মুহূর্তে, জাহিদ ভাই আপনি হয়তো আমার চেয়ে বেশি খবর রাখবেন, এই মুহূর্তে বাংলাদেশে যত লোকের নামে যত ভুয়া মামলা আছে, কার কি পরিচয় ছিল সেইটার কথা আলাদা। এই মুহূর্তে যত ভুয়া মামলা ছিল, আমার বিবেচনায় এত বেশি ভুয়া মামলা পৃথিবীতে কোনো সময় কোনো দেশে ছিল না। এটা হলো আমার বিবেচনা, আমার বিবেচনা। সেটা ছিল এত বেশি ভুয়া মামলা না। জাহিদ ভাই আপনি বলবেন, আমি বলি সংখ্যা তো ডিবেট হতে পারে, ঠিক আছে, আমি কথা বলবো যখন আসছে। হ্যাঁ, সংখ্যা আপনি জানেন যে 18 এবং 24 এর নির্বাচনের আগে, বিশেষ করে 18 নির্বাচনের আগে কি পর্যায়ে ভুয়া মামলা দেওয়া হয়েছিল। 400টা মামলা একই দিনে দায়ের করা হয়েছিল, যেখানে কোনো ঘটনাই ঘটেনি। 18 আর 24 এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকগুলি রাজনৈতিক বিবেচনায় ভুয়া মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলির বেশিরভাগ, এই যে আপনি 60,000 মামলার কথা বলা হয়, 60 লক্ষ নেতা কর্মী, দলীয় লোকদেরকে জেলে পোড়া হয়েছিল, চরিত্র শুধু ভুয়া মামলা। জাহিদ ভাই আমি বলি, বেশিরভাগের মামলার চরিত্র 18 আর 24 এর ক্ষেত্রে, 18 আর 24 এর মামলাগুলির চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে এক, নাম শুধু অজ্ঞাত পরিমাণ, নাম শুধু অমুক গ্রামকে গ্রাম, সেগুলি দেওয়া হয়েছে। কিন্তু এখন টার্গেট করে করে, জাহিদ ভাই আমি বলি টার্গেট করে করে, এই যে আমি এই কথা বলতেছি না, আমি বলতেছি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই সরকারের সময় উঠে নাই মামলা। জাহিদ ভাই আপনি ন্যায় বিচারের কথা বলতেছেন যখন, তখন ন্যায় বিচারের কথাই বলতে হবে। কিন্তু নতুন করে তো দায়ের হয় নাই, আমি সেই কথাটাই বলছি। এখন কি আচ্ছা ঠিক আছে, গত 4 মাসে কি নতুন করে কোনো মামলা দায়ের হয়েছে? সেই রকম তো হয় না, আমি দেখছি নতুন করে। জাহিদ ভাই আপনি খোঁজ নিলে জানবেন নতুন করে মামলা দায়ের হয়েছে, পুরনো মামলাগুলিরও জামিন হইতেছে না। আপনি সেটা বলতে পারেন না, না না সেটা ঠিক আছে। তাহলে আইন শৃঙ্খলা বলতে পারেন, বিচারকরা তো বিচারকে তো চেয়ারে বৈশা মানে ন্যায় বিচার করতেছে না। জাহিদ ভাই আপনি যদি দাবি করেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমি না 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 আমি বলছি, আমি
না, আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছি যে আগের চেয়ে অবস্থার উন্নতি না, হয়েছে আমি সেই মাপের মধ্যে দিয়ে বিচার যাব না। বিচার আমি বিভাগে, সেই মাপের মধ্যে বিচার যাব না। বিভাগে আমি দেখব আগেও ন্যায় বিচার ছিল না, এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল হয় না। না, এখনো নাই, এটা আমি নিজেও বলছি। তো আমি রাইট, এটাও নাই, বলছি নাইটা আপনাকে আমরা যে বলি, আগের চেয়ে ভালো এখনো কিনা আমি জানি না। এখনো এখন ইমপ্রুভ করেছে, কিন্তু এটা যথেষ্ট কাজ করার, আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ আমরা করেছি আমরা যে আমরা এখানে আমরা যথেষ্ট রয়েছে। জি ইমপ্রুভমেন্টটা আবার জি আপনার কাছে শুনবো জায়েদ ভাই। কিন্তু আপনি যেগুলি বলেছেন সেগুলি একদম স্পষ্ট ভাষায়, আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ এখানে নাই। দীপু ভাই, আমি আপনার কাছে আসছি। জায়েদ ভাই স্পষ্ট বলছেন যে বাংলাদেশে 3টা ইলেকশন হয় নাই, এটার সাথে জায়েদ ভাইয়ের সাথে আমি একমত। কোনোটা সময় হইলো যে অন্যরা আসে না, আমরা কি করব, এই জন্য আমরা 154 জন আগে পার হয়ে যাব। কোনো সময় হচ্ছে যে আসার পরে প্রতিশ্রুতি দিয়ে, 2018 সালে যেটা হয়েছে, আসার পরে প্রতিশ্রুতি দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ডের নাম করে কে কে কার রাতের বিরুদ্ধে বেলা ভোট মামলা হয়ে আছে গেছে। সেইটা জানতে চেয়ে তাদের বিরুদ্ধে আরো ডাবল মামলা দেওয়া হয়েছে। Exactly. 35,000 এজেন্ট, নির্বাচনী এজেন্ট, 35,000 নির্বাচনী এজেন্টের মধ্যে মাত্র 2,500 পরবর্তী দিনে ভোটে উপস্থিত থাকতে পারছিল, যেগুলো আমরা জি জি মানে দিনের পর দিন বলছি, তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মানে ইলেকশন হয় নাই 2024-এ, তো ইলেকশন যে হয় নাই সেই সময়কার সরকারও খুব বুঝতে পারতেছিল যে এইবার আর এরকম করে দেওয়া যাবে না, একটা কঠিন মানে কি বলে ক্যান্ডিডেট দেওয়া। এগুলি সবই জানেন দীপু ভাই, সাজানো সাজানো ছিল, সাজানো। হ্যাঁ। তো 14, 18, 24-এর কথা বলা, তারপরে উনি বলছেন জুলাই সনদের কথা, কিছু কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে যাতে কেউ আর এরকম ভাবে একক ক্ষমতাপন্ন না হয়ে উঠতে পারে, এবং সেইটার ক্ষেত্রে সবাই এটার মধ্যে একমত হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলি এটার সাথে একমত হয়েছে, এইটা উনি দেখতে চায়। ন্যায় বিচারের ক্ষেত্রে উনি বলছে আগে যে অবস্থা ছিল একদিনে সেই অবস্থা পরিবর্তন হবে না, ধীরে ধীরে সেই অবস্থাগুলি পরিবর্তন হবে। আপনি পাশাপাশি জায়েদ ভাইয়ের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও একটু বলছে। আপনি 4টা ফ্যাক্টরের উপরে, নির্বাচন হয়েছে, জুলাই সনদ, ন্যায় বিচার, এইসবের ক্ষেত্রে যদি আপনি একটু বলেন যে আপনি কেমন দেখতেছেন 2 years অফ থিং। আমি মাঝখানে একটু বলে নেই, মোহাম্মদ আতিকুল্লাহ একজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই সে আগের মতোই আমি আর মামুদের নিয়ে একপাক্ষিক আলোচনা করেন, এখান থেকে আমরা আসলে কি পাবো, এটা কি জার্নালিজমের কোন অংশ বুঝিয়ে বলবেন কি? ভাই, আমি আগেও যদি একপাক্ষিক আলোচনাও করে থাকি, এখনো একপাক্ষিক আলোচনা করে, এই যদি আপনার বুঝ হয় তাহলে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে পারবো না ভাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাই আপনার কাছে একটু আসি যে এই কয়টা ফ্যাক্টরের উপরে যদি আপনি একটু আলোচনা করেন। দীপু ভাই, আসলে ঘটনা হয়েছে কি খালেদ, আমি যেটা বুঝি এই পুরো এই পট পরিবর্তনটাকে আমরা জটিল করে ফেলছি। ইউনূস সরকার জটিল করে ফেলছে। ইউনূস সরকার যদি সিম্পলি সুশীলা কার্কির লাইনটা ধরতো, অথবা বিচারপতি শাহাবুদ্দিনের লাইনটা ধরতো, যে যেহেতু তিনি একটা অরাজনৈতিক মানুষ, অরাজনৈতিক লোকগুলো দিয়ে, সুশীল সমাজের লোকগুলোকে দিয়ে একটা সরকার গঠন করছে, তার এত সীমাবদ্ধতা থাকবে। কারণ একটা প্রশাসন, একটা সরকার যেভাবে 15 বছর 17 বছর রান করেছে, তারপরে দায়িত্ব নিয়ে প্রথমেই দরকার ছিল যে দ্রুত একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। তারপরে নির্বাচিত সরকার জুলাই সনদ করুক, কি সনদ করুক, এটা হলো তাদের বিষয়। না দীপু এই ভাই, যে তারা যে দীপু ভাই, এখানে আমার একটু দুইটা কথা আছে। মানে সরি, আপনার প্রথম দিকে আমি না না কিন্তু আপনার সাথে আপনি তো বড় ভাই মানুষ, আপনার কাছ থেকে বোঝার আছে আমার ব্যাপারটা। আপনি বলতেছেন প্রথমে এটা নির্বাচন দিয়ে দিতে পারতো, কিন্তু প্রথমে নির্বাচন দিয়ে দিলে এটা কে না জানে যে প্রথমে নির্বাচন দিলে এটা বিএনপি আসতো। তাহলে আওয়ামী লীগ, আমরা তো বিএনপি সরকারকে দেখছি ভাই, আওয়ামী লীগ সরকার যেগুলি করছে সেগুলি তো এসে বিএনপি করতো। কিছু রাজনৈতিক সংস্কার না করে ইউনূস সরকার ইলেকশন দিবে কেন? ইউনূস সরকার তো নির্বাচন কমিশন না দীপু ভাই, ইউনূস সরকার তো একটা পরিবর্তনের ফলে, একটা বিপ্লবের ফলে ক্ষমতায় আসছে। সেটা কি ছিল, সেইটা পরিবর্তনটা কিসের জন্য ছিল? এই যে জুলাই সনদের কোন অংশগুলো আমরা 4 তারিখ পর্যন্ত জানতাম না, তো কোনো একটাই জানতাম যে শেখ হাসিনার এক দফা পতন ঘটতে হবে। কেন পতন ঘটতে হবে? মানুষ মনে করছে যে ভোটের মাধ্যমে এই সরকারকে বিদায় করা যায় না, সুতরাং অভ্যুত্থানের পথ বেছে নিছে। এটা হলো গণ অভ্যুত্থান, এটা সশস্ত্র অভ্যুত্থান না। এই জন্য আমি বলি, গণমানুষ যখন খালি হাতে কোনো অভ্যুত্থান ঘটায় সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। আর যদি অস্ত্র নিয়ে যদি পরিবর্তনটা ঘটাতো সেটা হতো বিপ্লব। যেহেতু একটা গণ অভ্যুত্থান, সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে দরকার ছিল আগে একটা নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনে জামাত আসতো নাকি বিএনপি আসতো এটা মানুষের ব্যাপার। এটা তো কে আসবে না আসবে, সে করবে কি করবে না, এটা তো আমি সিদ্ধান্ত নেব। আপনি সিরিয়াসলি মনে করেন যে জুলাই আগস্টের মধ্যে এতগুলি মানুষের মৃত্যুর ফলে যে ক্ষমতার পরিবর্তন হয়েছিল, সেটাতে ইউনূস সরকারের কাজ হইতো খালি একটা ইলেকশন দেওয়া, নির্বাচন কমিশনের মতো খালি একটা 3 মাসের জন্য একটা ইলেকশন দেওয়া, এইটাই হয়তো সবচেয়ে উপযুক্ত? ওই সময় কি আমরা আসলে নির্বাচনের জন্য আসলে প্রস্তুত ছিলাম?
আমরা আসবো, মানে শেখ হাসিনা চলে গেছে, আমি এই মুহূর্তে এটা ইলেকশন আমি জানি হইতো কিছু পুনর্গঠনের ব্যাপার ছিল, কিছু Absolutely. বিচার, মৌলিক দিকের কিছু কাজ দরকার ছিল, কিন্তু এইটা 18 মাস হওয়ার কথা না। এই যে 18 মাসটা সময় নেওয়ার কারণে আজকে এই যে অবস্থিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান খুব সফলভাবে কারেক্টলি একটা মানুষ একটা গণঅভ্যুত্থান সংগঠিত করার পর আজকে এই যে গণভোট, জুলাই সনদ, তারপরে প্রথম শপথ, দ্বিতীয় শপথ নিয়ে যে একটা জটিল একটা পরিস্থিতি তৈরি করে বা মানে হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে যে ফাটল ধরলো এবং সেই ইস্যুটা এখনো পর্যন্ত এক্সিস্ট করে, একটা নির্বাচিত পার্লামেন্ট পাওয়ার পরেও আউট অফ পার্লামেন্টের বিষয়গুলো নিয়ে বলা হচ্ছে ওইগুলি বাস্তবায়ন করা। কেন? এই পার্লামেন্টের সরকারি দল আছে, বিরোধী দল আছে, তৃতীয় বিরোধী দল এনসিপি আছে, তারা তো আন্দোলনের অংশ, তারা মিলে কি সংসদীয় কমিটি করে যে সংস্কারগুলো দরকার সেগুলি করতে পারে না? আচ্ছা দিবই, আমরা পার্লামেন্টের বাইরে নিয়ে যাচ্ছি কেন বারবার? দিবই, এই ম্যান্ডেটটা কে দিছে? আমি কি 4 তারিখ পর্যন্ত জানতাম যে জুলাই সনদের এই জিনিসগুলির জন্য আমি আন্দোলন করতেছি না? আমি তো আন্দোলন করতেছি একটাই, যে শেখ হাসিনার পতন ঘটানোর পর একটা নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে সে যা যা করার সেগুলি করবে। এখন না বিএনপি করবে না, জামাত করবে না, সুতরাং আমি তো এদের উপরে বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে সুশীল সমাজের উপর, আমার বিশ্বাস আছে ডক্টর ইউনূসের উপর। কেন? না না দীপু ভাই, আমি আসেন আমরা একটু 2024-এর জুলাই আগস্ট মাসে ফিরে যাই। আপনার কাছে কি মনে হয় যে আজকে যে হাসিনা বিরোধী ঐক্য শক্তির একটা ফাটল, সেইটা সেই সময় ইলেকশন দিলে সেটা হইতো না? আপনি কি এই যে পুরা এই যে ছাত্রদের একটা সংগঠন, বৈষম্য বিরোধী নাগরিক পার্টি হয়ে তারা একটা এনসিপি করছে, তাদেরকে আপনি ক্ষমতার মূল স্টেকের মধ্যে আপনি রাখতে চান না? আপনি কি তাদেরকে একটা দল হিসাবে গঠন করার, তাদেরকে এইটা করার, রাজনৈতিক সংস্কারগুলির কথা আলোচনায় আসা, সেটা সুযোগ দিতে চান না? আপনি কি চান যে 5 আগস্ট, আসেন আমরা মনে করি আজ 5 আগস্ট 2024, আপনি কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট ক্ষমতায় আসছেন, এটা উনি 3 মাস পরে ইলেকশনটা দিয়ে উনি চলে যাবেন এবং একটা ভালো ইলেকশন করবেন? আচ্ছা খালেদ, 3 মাস না 6 মাস, বরং দেরিতে নির্বাচন হওয়াতে কি হয়েছে? এনসিপি ধস নামছে। আজকে আপনি পার্লামেন্টে দেখেন, যদি আপনি চেহারাটা দেখেন, কি দেখছি? একদিকে দেখি কাপড় চোপড় পরা, শার্ট প্যান্ট পরা একটা ডেমোক্রেটিক ফোর্সের একটা উপস্থিতি দেখি, আর একটা বড় অংশ জুড়ে দাড়ি টুপি পরা, পায়জামা পাঞ্জাবি পরা একটা ধর্মীয় রাজনৈতিক দলের, তার মধ্যে ফোটা ফোটা কিন্তু দিবু ভাই, আমার মনে হয় জাহিদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। দিবু ভাই, আপনি ফোটা ফোটা দেখি, আমি কেন যদি দ্রুত দাড়ি টুপি দিয়ে, শার্ট প্যান্ট দাড়ি টুপি দিয়ে একটা মানুষের স্মার্টনেস, যে না না না, আমি সেটা বলছি না, এটা তো যার যার স্বাধীনতা, আমি সেটা বলছি না। আমি বলছি যে আমি সেখানে আমার গণঅভ্যুত্থানের দলটা কোথায় গেল? যদি তাদের ইমেজ থাকতে থাকতে যদি 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হইতো, তাহলে এনসিপির একটা উপস্থিতি আমি দেখতে পারতাম। এখন তো আমি দেখতে পাই না। আমি তো এখন জামাতের ভিড়ে এনসিপি হারায় গেছে। এবং এনসিপি কেন সহযোগী হবে? কেন এনসিপি বালানসার মতন নেপালের অভ্যুত্থানকারী দলের এত বড়, এত কম স্পিরিটের একটা গণঅভ্যুত্থানের পরও আজকে বালানসার যেখানে ক্ষমতায় আসে, সেখানে আমাদের এই তরুণরা রাজনৈতিক দল গঠনের পরেও জামাতের হাত ধরে তার আসতে হলো। এখানে আমি কিভাবে বলবো যে এটা জুলাই অভ্যুত্থান সফল হলো? বরং এই যে দেরিতে নির্বাচন হওয়াতে আজকে জটিলতা কি? সালাউদ্দিন আহমেদ কি বলছেন যে আওয়ামী লীগ, সরি বিএনপি হচ্ছে কৌশলের অংশ হিসাবে এই তখন সবকিছু মেনে নিয়েছে। তার মানে মন থেকে তারা মেনে নেয়নি, কারণ তাদের একটা এজেন্ডা আছে 31 দফা। প্রত্যেকটা রাজনৈতিক দল তার সংস্কার প্রস্তাব নিয়ে মানুষের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচিত হবে, তখন সেটা বাস্তবায়ন করবে। এটাই তো হওয়ার দরকার। দীপু ভাই, আমি আপনাকে বলি, বাংলাদেশ মাইনাস এই রাজনৈতিক সংস্কার এবং 2024-এর ধরেন ডিসেম্বরে শেখ হাসিনা বিএনপি ক্ষমতায়, কোনটা ভালো আসলে? এই রাজনৈতিক সংস্কারটা বিএনপি করুক না করুক, বিএনপি এখন বলুক আমরা পানি না মানি, এটা তো তাদের উপর একটা চাপ। তাদের তো এই দাবিটার সম্মুখীন হইতেছে যে আমরা এটার মধ্যে থেকে এটা দেখবো, এরকম আর তোমরা করতে পারবে না। এইটা কোনো রাজনৈতিক সংস্কার দরকার নেই, এক্সিস্টিং যে সিস্টেমটা আছে এটাকে আগে করুক, কার্যকর করুক। কারণ আমরা অতীতে পার্লামেন্টটাকে কার্যকর দেখি নাই, কারণ লাগাতার ভাবে আমরা দেখলাম বর্জন, দেখলাম ওয়াকআউট, দেখলাম। এখন চাই যে বর্তমান যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে কার্যকর, সেটাই কার্যকর করতে পারতেছে না। ভাই আপনি দীর্ঘদিন পার্লামেন্ট রিপোর্ট করছেন, আপনি খুব ভালো করে জানেন যে বর্তমান পার্লামেন্টারি সিস্টেম কার্যকর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবাই মিলে তারেক রহমানের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা। বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম এখনো ওরকম ভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ না, দায়বদ্ধ প্রধানমন্ত্রীর কাছে। দিবাই চেক ইট ব্যাক। আমি বলি এই জিনিস নিয়ে আপনি কোথায় যাবেন? এই জিনিস আপনি কোথায় যাবেন?
আমার মনে হয় যে সিস্টেমগুলি দীপু ভাই- কিন্তু সবই আছে কিন্তু আমরা কার্যকর করছি না। আমার সংসদীয় কমিটিগুলো আছে, একটাও কি ফাংশন করে? একটাও ফাংশন করে না। ওকে এমনকি আমি বলবো যে এই সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশই তাদের সংসদীয় বিধি ব্যবস্থা কার্যপ্রণালী সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব এই আছে। এই তার জন্য আমরা দীপু ভাই, দেখছি আমি বলতে পারি যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে দীপু ভাই, আমি টেলিকম বলতে পারি বিষয়- জি। আমি বলতে পারি বাংলাদেশের 5-6টা সংসদ আমি নিজেই দেখছি। এই জ্ঞানের অভাব যদি আপনি বলেন তাহলে এইটা বাংলাদেশের সংসদ সদস্যদের 85 ভাগেরই তাই ছিল। আপনার মনে থাকবে আপনার বন্ধু একজন সাবেক সংসদ সদস্য, আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি করেন, সে বলছে যে ভাই করি তো আসলে টাউটারি। এখন কি আর বলবো, আই নো ইউ নো হিম, এখন আর আমি তা না বলতে চাই না, করি তো আসলে টাউটারি ছাড়া তো আর মানে আগের সংসদগুলির কথাও যদি বলেন এটা খুব ভালো কিছু হবে। দিবা আমি আবার আসবো আপনার কাছে। আমার মনে হয় আচ্ছা, ঠিক আছে। আপনি প্রশ্নটা খুব ভালো করে তুলছেন। জাহিদ ভাই, আপনি যদি দীপু ভাইয়ের বলার প্রেক্ষিতে 1 মিনিট জি। বলতেন যে এই সরকার আসলে আমি একটু জি আমাকে আসলে আমি দীপু ভাইয়ের বলার প্রেক্ষিতে কয়েকটা বিষয় বলতে চাই। একটু যদি অল্প করে 1 মিনিট যদি বলেন, 1 মিনিট সময় দেবেন, ছুঁয়ে আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। দীপু ভাই এখন এসে যে কথাটি বলছেন যে রাজনৈতিক সংস্কারের দরকার নাই, খুব স্পষ্ট করে বলছেন। আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাইলে তো জুলাই বিপ্লবের দরকার নাই, কয়দিন পরে এসে না, বলবেন আমার যে মনে হয় যে বিপ্লবেরই দীপু দরকার ভাইকে, ছিল না। জাহিদ ভাই আপনি আচ্ছা, দীপু ভাইকে না, জুলাই মিসলিড বিপ্লবের করছেন। দরকার ছিল আমার মনে হয় তো দীপু ভাইকে আপনি মিসলিড নির্বাচনের করছেন। জন্য। আমি বলি দীপু ভাই বলছেন জুলাই রাজনৈতিক বিপ্লবে সংস্কারের মানুষ দরকার আছে, কিন্তু সেটা পলিটিক্যাল পার্টিগুলিই করবে, যারা জনগণ ম্যান্ডেট করবে। দিবে তারাই করবে। আমি জুলাই বিপ্লবের আগে 5 না, তারিখের না, আগে উনি- যা শুনি উনি না, বলছেন- আমি সেটা বাস্তবায়ন না, করব না। আচ্ছা, আচ্ছা। আমি না, তার না, আগে উনি শুনছি এটাও যে বল- একটা ভালো নির্বাচন দরকার, সেই এর বাইরে নির্বাচনটা উনি হওয়া কিছু- দরকার ছিল, আচ্ছা সেটা জাহিদ হয়েছে। ভাই একটু বলুক, জাহিদ ভাই একটু বলুক, জাহিদ ভাই একটু বলুক। এর বাইরে স্পষ্ট করে দীপু ভাই যেটা বলছেন যে রাজনৈতিক সংস্কার দরকার নেই, যে সিস্টেম আছে সেই সিস্টেমটাই চলুক। তো এই দুইটা সেন্টেন্সে উনি খুব ক্লিয়ার করছেন। আমার মনে হয় যে সেটা এরপরে পলিটিক্যাল পার্টি এসে যদি কিছু করতে চায়, তার কিছু দফা থাকে। তো আমি মনে করি জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে এসে সর্বস্তরের মানুষ যেভাবে রাজপথে নেমে এসে আন্দোলনটাকে সফল করেছিল, ছাত্ররা হয়তো শুরু করেছিল, চূড়ান্ত পর্যায়েরটা শুরু করেছিল এবং সফল করেছিল। এখানে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল। আকাঙ্ক্ষাটা কি? সামগ্রিকভাবে, শুধুমাত্র নির্বাচন না, যে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, শুধুমাত্র নির্বাচনের পরিবর্তন না, আমি যতটুকু বুঝি, নতুবা মানুষের এই ব্যাপক অংশগ্রহণ দল মতের ঊর্ধ্বে উঠে এটা জুলাই এটা বিপ্লবে চাইছে শুধু শেখ জুলাইয়ের হাসিনার পতনে পতন, আর হতো না। কিছু চাইনি। আচ্ছা, পতনটা অবশ্যই মুখ্য ছিল, অফকোর্স এটা মুখ্য ছিল, এবং আশা করেছে পতন হলে পরে এই বিষয়গুলো হয়তো হবে। এখন না, আমার কিন্তু কথা জাহিদ ভাই হলো যে এই ক্ষেত্রে যে কি সমস্ত দীপু ভাই, এখন মনে মনে জাহিদ যদি ভাই, আমার অনেক আমি আশা প্রশ্নটা থাকে, করি, আমি জাহিদ ভাই করবো। প্রশ্নটা করি, এইটা কি জি, দীপু ভাই বলেন। ঠিক বলতেছে জি। না? জুলাই জি। আন্দোলন মানে জুলাই 5 আগস্ট সেটা পরিণতি হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র সংস্কার, জি। ফেসিবাদ, 71, 24, কোন চেতনা, কোন জায়গায়, এটা কারা কি করছে, এর কোনো কিছুকে আমরা শুনছিলাম? আমরা কি এইটা শুনছিলাম যে হাসিনাকে পলা যেতে হবে, আমরা সব মূর্তি ফুর্তি যা কিছু আছে সবকিছু ভাঙ্গা ফেলবো, না, কেন 71 কোনো কিছু চলবে না? না না, কেন নয়? আমরা তো শুনেছি 31 দফা সংস্কারের কথা। আমরা তো 2017 সাল থেকে শুনেছি। বা আপনার ইয়েতে কি বলে, এটা তো 17 বিএনপি, সালে এটা তো না, বিএনপির হোক রাজনৈতিক, BNP, না না, এটা তো না, বিএনপির, হোক। সেইটা তো বিএনপির বিএনপির। 31 দফা, কিন্তু আমার কথাটা কিন্তু শুনেন জুলাই যে আন্দোলনের BNP-র ক্ষেত্রে, 31 জুলাই দফার আন্দোলনের মধ্যে- ক্ষেত্রে তো এটার কোনো ভূমিকা ছিল না ভাই, এটা তো দীপু ভাই না, বলতেছে। জুলাই আন্দোলন, না না, আমি যেটা বলছি, যেটা 18 মাসের অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসলো, বিএনপির 31 দফার মধ্যে 17 দফা তো এখানে ইনক্লুডেড। তো আপনার এই কাজগুলো যদি একটা অন্তর্বর্তী সরকার আরো এগিয়ে দিয়ে যায়, একটা কি বলা যাবে যে এটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কাছাকাছি পর্যায়ে তারা যদি নিয়ে আসা যায়, এবং যে আলোচনায় বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, দিনের পর দিন লাইভ টেলিকাস্ট হয়েছে, এখানে আপত্তি থাকার কি আছে? জাহিদ তারা ভাই, তো বলছে, জাহিদ ভাই একটু বাস্তবায়ন পিছন থেকে করবো। বলেন, জাহিদ ভাই আমি বলি একটু পিছন থেকে বলেন। দীপু ভাই যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা হলো জুলাই অগাস্টের আন্দোলনটা হয়েছিল শেখ হাসিনার পতনের জন্য 1 দফা, সেইটার মধ্যে না, তখন অন্তর্বর্তীকালীন, উনি বলছেন যে নির্বাচন, আমি কথাটা বলি আসলে- প্রশ্নটা করি, অন্তর্বর্তীকালীন সরকার জি। হিসাবে ডক্টর ইউনূস ওই ম্যান্ডেট কে দিল যে সে আইসা বিএনপির 31 দফা না 18 দফা না সংস্কার এগুলি করবে বসে বসে? তাইলে আপনি গেলেন কেন? কে গেল বিএনপির কেন? এই ডক্টর ইউনূসের এই ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপি গেল কেন? গিয়া তো এই কথাগুলি আগে বলছে, বলতো যে এগুলো গিয়া তো আমরা করবো প্রতিটা না। বারই বলছে যে আমি ইলেকশন চাই।
ওকে তো ইলেকশন চাই ওকে বলছে তো এবং আটকায় রাখা হয়েছে, ওকে তো এবং- ইলেকশনের কথা বলতে দিতেছিল না তো। আরে ইলেকশন আপনি আমার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন কয় তারিখে? 25 তারিখে জানুয়ারি। তারেক রহমান সাহেবের কথা আপনি বাদ দেন, ডক্টর মোহাম্মদ না ইউনূস। বাদ দেন না, আপনার প্রস্তুতি ছিল কি না আমি বলি ডক্টর বিএনপির প্রস্তুতি ছিল আমি কিনা প্রস্তুতি নির্বাচনে? বিদেশি নিয়েও রাখতে পারি, আমার বিদেশিও থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে বিএনপি ছাড়া বাংলাদেশে কেউ ইলেকশন চায় না, মনে আছে আপনার? না সেটা উনি অনেক কথাই বলেছেন, আমি ওনার সব কথাকে সমর্থন করব সেটা না না, চাই সব কিন্তু কথা সমর্থন করার আমি দরকার মনে নাই, করি আপনি এই কথাটা না, না, জাস্টিফাই করেন আমি না। মনে করি উনি না, না, বলছেন যে আমি আমরা মনে করি- বিএনপি ছাড়া কেউ ইলেকশন চায় না এখন, এক না, না, বছর পরে আমি মনে করি আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলা একসাথে বসে, একদিন নয় হঠাৎ করে একটা আলোচনায় ডাকছেন আপনি, এটা নিয়ে বসছি তা না, দিনের পর দিন বসে আপনারা আলোচনা করে তারা এগ্রিড হয়েছে যে আমরা এই সংস্কারগুলো করব। তাতে আপত্তির কি দেখলেন আপনি? এখানে এখানে তো আপত্তির কিছু আমি দেখি না। আজকেও বলছেন প্রধানমন্ত্রী যে আমরা জুলাই সনদে যা আছে, মানে এখনো এসে বলছেন আমরা সেগুলো বাস্তবায়ন করব। সুতরাং এই কাজগুলোর তো সমালোচনা করার কিছু আমি দেখি না। এই কাজগুলো এখন আপনি সমালোচনা এই কোথায় করা পুরানো হচ্ছে আমি জিনিস- আপনাকে বলি। দীপু ভাই যেখানে সমালোচনাটা করতেছেন সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অকারণে 18 মাস নির্বাচন থাইকা বিলম্বে যাওয়ার দিয়েছে। কারণে এবং নির্বাচনটা জি। কবে দিবে সেটা স্পষ্ট না করার কারণে, মানে সেই বিখ্যাত লন্ডন জি। বৈঠকের আগে যেখানে ইউনূস সাহেব তারেক সাহেবের জি। সঙ্গে দেখা করে গিয়ে তার হেদায়েত হইল, সেটা 2 মাস ওই আগে, হেদায়েতের আগে সেখানে 2 মাস আগাইছে, হ্যাঁ। সেটাতে ইলেকশন 2 মাস যাই আগাইছে, হোক, ওই এপ্রিলের হেদায়েত জায়গায় হওয়ার ফেব্রুয়ারিতে আসছে। না, ওইটা না না, এটা তো আমি তো বলি তো বিএনপি তো চরম ভুল করছে। এত লম্বা তার সময় তার প্রথমেই থাকা দরকার ছিল না তো। যে মানে তার আপনি 3 মাস দীপু 4 ভাই, মাস আমি 6 বলি মাসের জায়েদ মধ্যে ভাই, নির্বাচনটা আপনি আদায় কেমনে করা। জায়েদ ভাই আপনি কেমনে জাস্টিফাই করবেন যে এই সরকারটা 18 মাস কেন থাকলো, মানে তার উদ্দেশ্য কি, এবং 18 মাসের মধ্যে সে কি করছে আসলে? 18 মাসের উদ্দেশ্য তো ইউনূস সাহেবের ভাষায় যদি আমি বলি, উনি যেটা বলছেন যে আমাদের 3টা ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়েছে এবং ছাত্ররা এটা দিয়েছে, আমি ছাত্রদের দ্বারা এবং অন্যান্য রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে, কেউই তাকে অ্যাবান্ডন করে নাই, কোনো পর্যায়ে করে নাই, সবার সমর্থন নিয়ে উনি বলছেন যে আমার বিয়ে হলো ছাত্ররা মূলত, কিন্তু তার সাথে বিএনপি জামাত জাতীয় পার্টি নয় এনসিপি তখনও প্রথম দিকে হয় নাই, পরবর্তীতে হয়েছে, তারাই বারবার তার সাথে কথা বলেছে, উনি তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা আমরা বারবারই দেখেছি। জায়েদ ভাই আমি তারা আপনাকে তো বলি, ওই পর্যায়ে কোনো কিছু করে নাই। জায়েদ ভাই আমি আপনাকে বলি, ছাত্ররা তাকে নিয়োগ দিছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সত্যি কথাই বলছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিছেন হয়তো। 2 নাম্বার কথা হচ্ছে উনি যে বলছেন যে বিএনপি তারে ম্যান্ডেট দিছে, বিএনপি তারে ম্যান্ডেট দেয় নাই, বিএনপি সেপ্টেম্বর থেকে বলতে শুরু করছে আপনি ইলেকশন দেন। অবশ্যই বলেছে এবং ইলেকশনের যে প্রস্তুতি তো দরকার সেটা বিএনপি উনি সময় বাংলাদেশের নিয়েছেন সবচেয়ে বড় এবং দল, এটা বিএনপি আমি- বলছে যে আপনি ইলেকশন হ্যাঁ, দেন, উনি তো বিএনপি থেকে ম্যান্ডেট নেন নাই, তো বিএনপি থেকে ম্যান্ডেট না তাহলে নেওয়া মানে কি? তার সরকার নির্বাচন বলে লোক দেওয়ার mandate না কোনো পাওয়া। ইচ্ছাই ছিল না। আমার পরে কথা হলো মাঠে যখন যে পড়ছে এবং সবচেয়ে তার শক্তি, ছাত্ররা যখন নাকি একটা তাদের শক্তিটা কমে গেছে, যখন দেখছে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আর তারা যেতে না এবং তাদের প্রতি কোনো আর্জ নাই, তখন উনি দৌড়ে গেছেন লন্ডনে। উনার নির্বাচন না না দেওয়ার দীপু ভাই, কোনো ইচ্ছা আমরা এই ছিল না। কথাগুলি বলবো, সেটা কিন্তু তার সেটা তো ক্যাবিনেটে একটা বিতর্ক দীপু ভাই, কেউ এটা- নির্বাচনের এটা কথা তুলতে এটা- পারতো না। জনাব মুসাফির হোসেন, এইটা আমরা- সংস্কারের সেটা নামে বলতে- সে জনাব- ভাওতাবাজি দিছে, জনাব মুসাফির- ভাওতাবাজি না, দিয়ে না, সে এইটা আবার- লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। আমার- এটা ছাড়া আমি দেখি না। খালেদ, আমি একটা মিনিট না না সময় নেই। দীপু ভাই আপনি বলেন এই জায়েদ ভাই ক্ষমতায় বলেন আসার শেষ হোক, 4 দীপু মাসের ভাই। মাথায় আজারবাইজান এখনো খালেদ দেখেন, গুগলে খুলে 89 জনকে নিয়ে তিনি গেছেন আজারবাইজানে। তাও কি সেটা একটা মানে জলবায়ু সম্মেলন? আমার কাছে মনে হয় মানে আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে এই জানতে চাই, ধরনের বিলাসিতা, আমরা এই একটু ধরনের অপচয়, আমরা একটু- রাষ্ট্র ক্ষমতার দীপু- অপব্যবহার দীপু ভাই আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই। নজিরবিহীন। জাহিদ ভাই আপনার কাছে কেন আমার কথা জি, হলো আপনি দীপু যদি- ভাই যে হ্যাঁ। এখনকার কথাটার আনসারটা দেই হুম। যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজারবাইজানে 89 জন নিয়ে গেছেন এবং বিলাসিতা অপচয় এগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই, অবশ্যই এগুলা বিলাসিতা এবং অপচয়, কিন্তু প্রতি মাসে মাসে আমি গেছে যে জায়গায়। আমি তো এই সমস্ত বিষয়ের সমালোচনার সাথে আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত, হুম। কিন্তু আমি যে জায়গাটায় দীপু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি যে সংস্কার নিয়ে দীপু ভাই 2টা জিনিস পিন পয়েন্টেড করছেন, যে আন্দোলনের সময় তো এগুলো দাবি উচ্চারিত হয় নাই, তাইলে এগুলোতে কেন আসলাম? এখন আন্দোলনের সময় উচ্চারিত হয় নাই, পরবর্তীতে এসে আপনারা সবাই এগ্রিড হয়ে যদি এটা দাবি উচ্চারণ করে এবং তারা দিনের পর দিন আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে, তাহলে আমি আপত্তি করার কি আছে এখানে? ওকে জাহিদ ভাই আমরা ট্র্যাপের মধ্যে পড়ছে রাজনৈতিক দীপু ভাই দলগুলো। দীপু ভাই আমি ফেব্রুয়ারি। আসবো আপনার কাছে, দীপু ভাই আমি আপনি আপনার কাছে দেখেন যে জাহিদ বিএনপি ভাই ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, বিএনপি ডিসেম্বরে চেয়েছিল, এটাও ভুল করছে। 12 তারিখে তাদের হয়েছে। উচিত ছিল এই 3 যে মাস বা 4 মাস 6 বেয়াল- মাসের মধ্যে নির্বাচনটা না আদায় করা। তারপরে
না, এখন কথা হলো যে 42 দিন পরে নির্বাচন হয়ে যাওয়ার কারণে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। এখানে এমন কিছু হয়ে যায় নাই যে 42 দিন পরে নির্বাচন দেওয়ার কারণে কোন একটা কারো বিশাল একটা আচ্ছা যাইবে আমরা আগাই, এনসিপি তো জন্মই হয় নাই। যাইবে আমরা আগাই, কোন যাইবে আমরা আগাই, তারা রেগুলার না, করবে, বন্দর চুক্তি দীপু ভাই, করবে, আমরা- এটা করবে, সেটা করবে। দীপু ভাই আমরা দুইটা কথা সেগুলো নিয়ে একসাথে বললে হবে সমালোচনা না। তো আছেই অবশ্যই। যাইবে আমি বলি, সুপ্রিম কোর্টের একটা যাইবে আমার রেজুলেশন প্রশ্ন নিয়ে করতে তিনি দেন, আসছেন খুব যাইবে দ্রুত আমার সময়ের প্রশ্ন করতে মধ্যে দেন। দীপু ভাই, দীপু ভাই, পথে দেশকে আগায় দিবে, এটাই ছিল তার দায়িত্ব। দীপু ভাই, তিনি তা দেননি। দীপু ভাই, আমি জাহেদ ভাইকে প্রশ্ন করতে দেন। জাহেদ ভাই, আমি কিন্তু আচ্ছা, ঠিক আছে, 18 মাস ইউনূস সরকার থাকার আপনি যেগুলি বলছেন, আমি রাজনৈতিক সংস্কার চাই, আমি মনে করি বাংলাদেশে আপনি যেগুলি বলছেন সেগুলির সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বে থাকার কোনো পজিটিভ দিক আমি দেখি না। উনারা গা জোয়ারি কইরা ক্রিকেট খেলাটাতে যাইতে বন্ধ করছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসব এগুলি হচ্ছে ফাত্রামি। আমি এগুলিকে ফাত্রামি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসিফ নজরুলের ফাত্রামি। নানা সমালোচনা হতে পারে, ব্যক্তিগত পুরা opinion সবগুলি আপনার কাজ একটা আপনি থাকতে পারে, দেখেন, আমার একটা সবগুলি থাকতে কাজ পারে, এটা আমি থাকে। বলি কিন্তু যেগুলো জাহিদ ভাই, ভালো হয়েছে জাহিদ ভাই, ভালোগুলোকে আমরা ভালো বলি, জাহিদ ভাই, খারাপগুলোকে খারাপ বলি। জাহিদ ভাই আপনি খারাপগুলি ভালোগুলোকে বলেন, at least জাহিদ ভাই আমি আমরা ভালো খারাপগুলি বলি, বলি, জাহিদ ভাই আমি আবার বলি, আপনি- জাহিদ ভাই আমি বলি, এই যে একটা বাণিজ্য চুক্তি চাপাই দিছে, জাহিদ ভাই আপনি বলি, আপনি না, না, কোনোদিন আপনি দেখছেন ইউনূস একটা কিংবা খালেদা জিয়া, আপনি আমার কথাটা খেয়াল করেন। হুম। আমি যেটা বারবার বলতে চাচ্ছি, মনে করেন ওই সময় ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন, কিংবা অন্য কেউ ছিল, ইউনূস সাহেব ক্ষমতায় থেকে বাড়তি কি করেছে সেটা বলছি না, কিন্তু আমি শুধুমাত্র আপনাকে ওই জায়গায় পিন পয়েন্টেড করতে চাচ্ছি যে সংস্কার নিয়ে যতটুকু কাজ অগ্রগতি হয়েছে, এবং এটা যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের প্রশাসনের সর্বত্র ব্যাপক একটা পরিবর্তন আসবে, এবং যেটা মানুষ না, জাহিদ ভাই, চায় বলে আমার দৃঢ় বিশ্বাস। জাহিদ ভাই, আপনি আমার এবং সাথে একটু, জাহিদ ভাই, এটা আপনি আমার সাথে, BNP একমত হয়েছে। জাহিদ ভাই, আপনি আমি আমার একটু, বারবার এই কথাটা বলছি। জাহিদ ভাই, আমার একটু আপনি point বুঝায় বলে বলেন তো, দিবেন। জাহিদ ভাই আপনি আমার একটু জি। বুঝায় বলেন। যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমি দেখতাম যে অফিস আদালতের কার্যক্রম পরিচালনায় কোনো একটু তফাৎ হইছে, আমার বন্ধুরা তো চেয়ারে বসে কেন ভাই, বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা তো কিচ্ছু পরিবর্তন হয় না। বিচার না, বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ secretary- ইউনূস বলে দিছে না, না, আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে secretary মামলা হবে, আলাদা হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে। না সেটা তো ভাই হয়েছে, প্রধান কিন্তু বিচারপতি আপনার খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা হয় নাকি? secretariat আলাদা করে, খুনের মামলা হয়? secretariat-টা আলাদা করে, এটা তো এক স্টেপ আগাই ছিল। কি আপনি 133টা যে অধ্যাদেশ করা হয়েছিল, কোন তো 133 133টার মধ্যে তো ইউনূস সরকারের সময়ে হ্যাঁ 133টা মূল অধ্যাদেশ করা হয়েছিল, এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করছেন, তো এগুলো দিয়ে কয়েকটা হাতে গোনা কয়েকটা অর্ডিন্যান্স হলো শুধুমাত্র। আরে আপনি অর্ডিন্যান্সের অধ্যাদেশ, জাহিদ ভাই, অনেকগুলা। জাহিদ ভাই আমি একটা মূর্খ লোক, না, আমার আমি অর্ডিন্যান্সের বলছি অধ্যাদেশ এগুলো কোন আপনি কেন? approve করছেন। আমি আপনি বিচার না, বিভাগ না, দিয়ে না। কথা আসেন, জাহিদ ভাই বিচার বিভাগ দিয়ে কথা আসেন। আপনি কইছেন বিচার বিভাগ এখন স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে, তো ন্যায় বিচারক না, প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হয়েছে এটা বলি নাই। আপনি কি বলছেন, আমি বেটার বলি হইছে? নাই, আপনি বলছেন বেটার হইছে? আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি জানেন যে অর্ডিন্যান্স গুলা অ্যাপ্রুভ হলো না বিচার বিভাগের সাথে রিলেটেড, সেটা যে অ্যাপ্রুভ হলো না, না হওয়ার কারণে অধ্যাদেশগুলো যে আইনে পরিণত হলো না, যে কারণে আবার সচিবালয়, জাহিদ ভাই, আবার আপনি ব্যাক গিয়ারে জাহিদ ভাই, পড়লেন, আমি আপনার বলি, আবার ব্যাক গিয়ারে চলে গেলেন। না এটার জন্য ব্যাক আপনি গিয়ারে step যায় by না। step তো জাহিদ ভাই, আগাবেন। আমি বলি ব্যাক গিয়ারে কেন গেছে। বিচারপতি বলেন। এবিএম খায়রুল হক তার নিজের রায় টেম্পারিং করছে। বিচারপতি এবিএম খায়রুল হক শর্ট রায়ের আর লং রায়ের মধ্যে তফাৎ আছে, ডিটেল রায়ের এটা মধ্যে আগের তফাৎ আছে। ঘটনা। ডিটেল রায়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে হত্যা অফ মামলা। কোর্স এইটা হইছে সেগুলো তো অবশ্যই, এটার সাথে অধ্যাদেশের কোনো আপনার সাথে সম্পর্ক আমি নাই, একমত। এটার সাথে অধ্যাদেশের কোনো আপনার সম্পর্ক এটা- নাই। এইটা শেখ এইটার হাসিনা সাথে ইউনূস, আমি তা আপনি 100% কোথায় একমত একমত। হইলেন? আপনি এটা কর না কেন? আপনার না আমি বারবার বলছি যে মামলাগুলো যেভাবে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, আপনি করছেন 100 কোটি টাকা দুর্নীতি, আপনার নামে হয়ে গেছে হত্যা মামলা, অবশ্যই এগুলো ঠিক হয় নাই। এই যে মামলাগুলোর কথা আপনি শুরুতে তুলছিলেন, এটা আমি কিন্তু শুরুতে এই কথাটা বারবার বলছি, আপনার এটার সাথে আমি একমত তাহলে অধ্যাদেশ যে দিয়ে কি করবে? মামলাগুলো যে ধরেন অধ্যাদেশ সংস্কার হইছে, তাহলে কি মানুষের না, নামে না, মিথ্যা মামলা হইতো না? না অধ্যাদেশ জাহিদ ভাই, আপনি জাহিদ ভাই, মাজদার আপনি- হোসেন মামলার জাহিদ ভাই, রেফারেন্সে জাহিদ ভাই, আপনি ভালো যেখানে মানুষ। আপনারা প্রসিড করছিলেন, আপনি যেভাবে আগাচ্ছিলেন, সেই প্রক্রিয়াটা No. আবার আটকে গেছে। No, no, আপনি বিচারক না, নিয়োগের না, ক্ষেত্রে না, ডক্টর আপনি মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই, সুপ্রিম ডক্টর জুডিশিয়াল মোহাম্মদ প্রথম ঘটনার থেকে, ক্ষেত্রে- ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকেই শেখ হাসিনা সরকার যেরকম রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে সবকিছু দখল করতে চাইছে, কুক্ষিগত করতে চাচ্ছে, ডক্টর মোহাম্মদ একই, ইউনূস একই, প্রথম থেকে দারুণ। একই জিনিস করছে, ঠিক। অ্যাবসলিউটলি সেটা- একই জিনিস করছে। আমি আপনাকে বলি তার absolutely পুরো একই জিনিস করছে, কার্যক্রম এবং ছিল absolutely অসহ্য। pick and choose করছে ভাই। আমি এই আপনাকে এই বলি, ধরনের বিচার আমি আপনাকে বিভাগকে বলি, ধ্বংস জাহিদ ভাই, করা
আপনি না, আমাকে না, জাহিদ ভাই, আপনি মামলাগুলো আমাকে কারেক্ট দায়েরের করেন ইফ আই এম ক্ষেত্রে রং। যে প্রক্রিয়া- জাহিদ ভাই, আপনি কারেক্ট জি, করেন ইফ আই এম রং। আপনি দেখেন জি। 10 জন ব্যবসায়ীর মধ্যে 3 জন আওয়ামীপন্থী, এই জন্য তারা জেলে। বাকি 7 জন, কেউ শেখ হাসিনার জন্য মরে যেতে চাইছে, কেউ শেখ হাসিনার সাথে কবরে গিয়ে শুইতে চাইছে, কেউ এটা করতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পত্রিকারে যে ভালো কইছে তার 21 পুরস্কার দিছে। তা এখন এসে এটার 4 মাসের ভিতরে ওইগুলো হলো না কেন? কোনগুলা কি হবে? এই প্রশ্ন যদি কেউ বলে যে এই যে 3 জনকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম রেখে গেছে, 7 জনকে সুবিধা তো দিয়ে গেছে, বিএনপি তো একটা এই সুবিধাবাদী 7 জনের রাজনৈতিক বিরুদ্ধে দল, এখন- বিএনপি এগুলি কেন করবে? বিএনপি পলিটিক্স করে সেইটা- বাংলাদেশে খাইতে হবে। সেই- বিএনপি পলিটিক্স করে, সেইটার বিএনপি জামাতের সাথে আতাত সেইটার- করবে, দেশ চালাবে। ডক্টর সেইটার মোহাম্মদ ইউনূসের তো জন্যই- কিছু নাই। সেই- ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলি সেইটার কেন করবে? জন্যই না, সেইটার জন্যই তো পরিবর্তনের কথা মানুষ বলছে, সংস্কারের কথা মানুষ বলছে। আপনি দেখেন পার্লামেন্টে যদি আর্টিকেল 70 সংশোধনের জন্য আপনারা সিদ্ধান্ত নিছে সব পার্টিগুলো এক হয়ে, যদি আর্টিকেল 70 সংশোধন হয়, কিছুটা হলেও আপনার পরিবর্তন আসবে, কিছুটা হলেও ইম্প্যাক্ট হবে। আর্টিকেল আপনার 70 সাথে জাহিদ ভাই, 10 আমি বলি বছরের বেশি আর্টিকেল থাকবেন না। 70 সাথে পার্লামেন্ট প্রসিডিংস এর দ্রুততম সম্পর্ক। আপনাকে বলছে আপনি ভোট দিতে পারবেন না, আপনি পার্টির সমালোচনা করতে পারবেন না, আপনাকে বলছে। তো আর্টিকেল 70 দিয়ে তো আপনার ওই বার দেয় নাই, আপনি পার্টির সমালোচনা করেন। না, পার্টির সমালোচনা করতে পারবেন নাই বলে নাই, তাহলে কিন্তু কি বলছে? ডিসিশন খালি ভোট দিতে পার, খালি আলটিমেটলি ভোট দিতে পার। আপনি কোন আইনে হ্যাঁ। সমালোচনা করতে পারবেন এটাতে বার আছে? আর্টিকেল 70 তে নাই। না, সেটা নাই, তাহলে সেটা নাই, তো কিন্তু আপনি সমালোচনা করছেন করে জীবনে? করবেন কি? করছেন না, জীবনে? আপনি সমালোচনা করে তারপরে যদি আপনি আলটিমেটলি এটাকে আটকাতে না পারেন, এই ভোটের মাধ্যমে তো আপনি আটকাবেন কি আটকাবেন না, ওই আইনটা ভালো কি মন্দ, শুধু আইন না, অন্য যে কোনো বিষয়ে। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আর্টিকেল 70। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে, এটা তো বিএনপি রাজি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে, আমার মনে হয় যে এসব সংস্কারের ব্যাপারে ঠিকই করছেন আপনি। একটু দিবু ভাই আপনার কাছে আসি, আমি বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের কথা বলবো। দিবু, আর আইন শৃঙ্খলা নিয়ে আপনার একটা কথা বলি, জি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি শুরুতেই বলছি যে এটা এখন একটা ভয়াবহ অবস্থার আছে, এটার পরিবর্তন দরকার। এটা কিন্তু আমি আমার প্রথম অংশে এটা নিয়ে কিছু বলি নাই। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা, এখন সর্বোচ্চ সমালোচনা এই মুহূর্তে আমি এটাই বলছি, যে এবং এটার পরিবর্তন দরকার। এটার উন্নতি বলতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি অর্থনৈতিক সংস্কারের কথা বলি। দিবু ভাই, আপনি যদি আমরা একটু পিন পয়েন্ট করে যদি একটু অর্থনৈতিক সংস্কারের কথা বলি, যে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছিল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের মধ্যে থেকে আসলে এটা একদম মানে খাদের কিনারায় যাওয়াটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এটাকে থামাইতে চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে থামাইছেও। এবং ব্যাংকিং খাতে অনেকগুলি সংস্কারের প্রস্তাব করা হয়েছে, এবং যাতে এই এসালমের মতো দুর্বৃত্তরা আইসা আবার নতুন করে এগুলি না করতে পারে, এইটার চেষ্টাও করছে। এক্সকিউজ মি, এখন ঘটনা হইতেছে বিএনপি আইসা, দেখেন বিএনপি উনাদের নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারে, বিডার চেয়ারম্যানকে বিডার চেয়ারম্যান রাখা দিতে পারে, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করতে পারে, কিন্তু প্রথমে আইসা কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। ব্যাংকিং খাতে যে সংস্কারের যেটুকু আগাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি সরকার আইসা তার প্রধান দায়িত্ব হইল যাতে সেটা থেকে আবার পেছানো, আবারও পুরনো শেয়ার হোল্ডাররা এটা করতে পারবে, এটার মধ্যে থেকে এটা নেওয়া। এইটার কি ব্যাখ্যা? এবং এটা যদি আমি 3 মাসের মধ্যে যদি আমি নির্বাচন দিতাম, বিএনপি তো আরো বেশি করে এটা লুটাপুটা নিত। না, সেটা কি হয়তো সেটা আমি এখনই নিতেছে, যেহেতু এখনকার নেওয়াটা ব্যাখ্যা দেন আপনি। না, এখন এখন যেটা হয়েছে যেটা সেই ধারাবাহিকতাটার পরিবর্তনটা হয়নি, এটা সত্য। এবং যেইগুলি পরিবর্তনটার ফলে এখনো পর্যন্ত আমি এই সমীকরণ আসা ঠিক হবে না যে না সব শেষ হয়ে গেছে। বরং আমি বলবো যে গত 15 বছর 18 মাসের যেই ধস, বিভিন্ন ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, কোনো ক্ষেত্রে শৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলার কথা যেমন বলা হচ্ছে, আইন শৃঙ্খলার সাথে অর্থনীতিরও একটা সংযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেই ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেই মব কালচার ইউনূসের আমলে শুরু হয়েছে, সেই জায়গা থেকে এখন পুরোপুরি বের হয়নি। কিন্তু আমি মনে করি যদি ইউনূস শাসনের সাথে এই 4 মাসের শাসন তুলনা করা হয়, আমি মনে করব যে অনেক অনেক ভালো। কারণ ওই ধরনের 100-র উপরে মাজার ভাঙা হয়েছে, নুরুল পাগলাকে একেবারে কবর থেকে উঠায় নিয়ে পোড়ানো হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে আপনার সাথে আমি একমত যে অর্থনৈতিক পরিস্থিতির সেই কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো হয়নি। তবে ব্যাংকিং খাতের যেই জিনিসটা করা হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্ট আবার ব্যাক করছে, ফলে পুরনো মালিকরা আর ফিরে আসতে পারবে না। সেটা এই সম্প্রতি এটা আবার ইন্ট্রোডিউস হয়েছে। তবে এখনো দেখা দরকার যে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা তো অনেক,
ব্যাংকিং খাতটা নিয়ে এখন পার্লামেন্টে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমি যখন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি তখন ওই পারে যারা থাকে মনে হয় যেন পরিচালনা বোর্ডের সদস্যরা। তাহলে এইভাবে রাজনীতিকরণ না না, মানে এই কথা দিয়ে কি বুঝাইলেন? ব্যাংকগুলোতে। কিন্তু দিবু, আমি কথা দিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেবের কথাও বুঝি নাই, আপনার কথাও বুঝি নাই। মানে সালাউদ্দিন আমার সাহেব বলতে মানে চাচ্ছেন জি। এখন যদি বিএনপির কোনো মন্ত্রীর মালিকানাধীন একটা বিল্ডিং নিয়ে যদি কথা হয় এবং সেটা দিয়ে যদি তার বন্ধুরা তার ইয়ারা যদি কথা বলে, ধরেন মীর কাসেম আলী সাহেব ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোক্তাদের অন্যতম একজন, মীর কাসেম আলী সাহেব জামাতে ইসলামীরও একজন আমি বলবো শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তাকে তো তার হয়ে যদি তার ছেলে কথা বলে, তার অন্যান্য সঙ্গী সাথীরা কথা বলে, তো সেইটার ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব এটা কি বুঝতে চাইলেন যে মানে এটা উনি মানে উনি সমস্যা বলতে কি? চাচ্ছেন যে যেমন বা ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান দেয়া হলো বাংলাদেশ ব্যাংক থেকে, হুম। মানলো না, গ্রাহকের নাম দিয়ে যে ব্যানারে যে আন্দোলনগুলো হলো সেটাকে সরকার বলছে যে এরা আপনি একটু হচ্ছে আসলে আপনি একটু জামাত ধাপে ধাপে ইসলামের যান। কর্মী। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে যে দেওয়া হয়েছে তাকে আপনিও চিনেন, আমিও চিনি। এই লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দেওয়ার মানেটা কি? এবং এই কথা বলার মানে কি যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছেন এখন নামে বেনামে 22টা 23টা প্রতিষ্ঠান দিয়া এস আলম এই প্রতিষ্ঠানের 80 ভাগ ইয়া কিনে নিয়ে গেছে, এবং কেমনে কিনে নিয়ে গেছে সেইটাও আমরা কম আর বেশি এটা আমরা শুনছি ডিজিএফ এর এটা দিয়া। এইটার ক্ষেত্রে সরকার কোথায় ইন্টারভেন কইরা যাদের ব্যাংক তাদের কাছে ফেরত দিবে তা নিয়ে না নিয়ে এটা নিয়ে ঠাট্টা তামাশা হাসি। সালাউদ্দিন সাহেবের কথা শুনলেই মনে হয় যে মানে কি এক মানে নতুন গোপাল ভাঁড় আসছে, মানে না তার না, কথা শুনে। আমি খালেদ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাংকগুলো নিয়ে যেভাবে আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা হচ্ছে জামাত ইসলামীর ব্যাংক, কিন্তু এটা তো মানুষের ব্যাংক। মানুষের ব্যাংক হিসেবে আলোচনা হচ্ছে না, মানে এমন একটা পর্যায়ে আলোচনার কারণে আমি বলছি পুরো ব্যাংকিং খাতের অবস্থা বোঝা যায় যে জামাত মানে ইসলামী ব্যাংকের যে দশা, তাহলে এইরকম ব্যাংক অন্যান্য আরো আছে এবং সেইগুলি ক্রমেই ধসে যাচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণটা ঘটেনি। আমি তো একমত যে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত না না, পরিবর্তনটা হয়নি। তবে আপনি তো তৎসম ভাষা ব্যবহার করে শুদ্ধ ভাষা কইতেছেন দিবু ভাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেই পথে চুরি করছে, বিএনপি এই পথে চুরি করার জন্য জায়গা প্রতিষ্ঠিত করতেছে, অথবা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ না, এখনই চুরি করাটা শুরু করে দিছে। না আমাদের we have to protest it. এটা আগাম বলা যাবে না, কিছু ঘটনা ঘটার পরে আমরা বলতে পারবো। আমি যদি আগের থেকে বলি না না, আপনি তারা তো কোন আপনি তো চুরির পলিসিতে জায়গা এগোচ্ছে, তৈরি করতেছেন ভাই, আপনি তো চুরির জায়গা তৈরি আমি করতেছেন। আমি সেই পলিসিটা নিয়ে যেমন গভর্নর নিয়ে বিতর্ক আছে, সত্য, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে যে না, সে ভালো করছে। এখন কিন্তু সেই বিতর্কটা নাই। ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংক নিয়ে সরকারের কি পলিসি, আমি এখনই বলতে পারি যে এইটা তো খারাপ হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আগেই বলে এটাকে বিতর্কের মধ্যে আমি ফেলাতে চাই না। কারণ ব্যাংকিং খাত খুবই স্পর্শকাতর বিষয়। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টের আলোচনাটাও আমি পছন্দ করি নাই। কারণ যেভাবে বলা হয়েছে 22,000 কোটি টাকা নির্বাচনী কাজে ব্যবহার হয়েছে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? একটা ব্যাংক কেন এইভাবে ব্যবহার হবে? তাহলে অন্যরা বলবে যে অমুক ব্যাংক এই বিএনপি কে পয়সা দিছে, অমুক ব্যাংক এনসিপি কে পয়সা দিছে। এইগুলোর মধ্য দিয়ে যে একটা মানে এখনো পর্যন্ত অস্থিরতা। ইসলামী ব্যাংকের যে ভলিউম দেবু ভাই, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা মালিকানা বা উদ্যোক্তাদের মধ্যে যারা থাকবে তারা এটাকে ব্যবহার করতে গেলে এই ভলিউমটা এরকমই হওয়ার কথা। হাওয়েভার আপনি এটা বলতেছেন যে ব্যাংকিং ব্যবস্থায় কাঠামোতে আপনি এখন পর্যন্ত এরকম কিছু দেখেন নাই যেটাতে আপনার কাছে মনে হইতেছে যে চুরি বাটপারি এগুলি শুরু করছে বিএনপি সরকার? আমার কাছে কেন এখনো দৃশ্যমান হয়নি। আচ্ছা, দৃশ্যমান হয় না, হয়তো সেটা আরেকটু সময় লাগবে। আমরা এখন এই যেমন ইউনূস সরকারের 18 মাস কাটাইছে বলে আমরা কিন্তু এখন আলোচনা করতে পারতেছি। এটা কিন্তু 3 মাসের মাথায় কিন্তু আমরা আলোচনা করতে পারিনি। আমরা তখন প্রশংসা করতাম পদক্ষেপ। আমার মনে মোরলেস ইউনূস সাহেবের ক্ষেত্রে আমরা সময় তাকে কমই দিছি, আমরা 2-3 মাসের মধ্যে এই আলোচনা শুরু করছিলাম। আমি না 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 না, ইউনূস সাহেবের সমালোচনা শুরু হয়েছে 6 মাস 7 মাস পর থেকে। না, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমার স্পষ্ট মনে আছে, কারণ এগুলির ফুটপ্রিন্ট আছে। আমার কাছে স্পষ্ট মনে আছে যে আমি 1 মাসের মধ্যে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমার সরকার না, বিকজ উনি নির্বাচিত ব্যাপকভাবে হয়নি না খালেদ। হ্যাঁ হয়েছে, সেটা তো উচিতই ছিল। আমি বারবার বললাম যে সুপ্রিম কোর্টের এরকম রেফারেন্স নিয়ে দ্রুত বেগে শাসনতান্ত্রিক পথে দেশকে পরিচালনা, কারণ এটা তো ভাই বিপ্লব হয়নি,
এটা বিপ্লব হলে বিপ্লবীরা ক্ষমতা দখল করতো, সরকার তাদের হতো। কারা তারা? যারা উপদেষ্টা পরিষদে আসছে তারা কি বিপ্লব করছে? বিপ্লব করে নাই, অথচ তারা এসে বসলো। তার মানে এটা তারা এরকম শখ করেও বসে নাই দিবু ভাই। দিবু ভাই, এই যে আমরা সবকিছু এখন ইউনূস সাহেবের উপরে চাপাইতে চাই, তারা কিন্তু শখ করে এসে বসে নাই। একটা বিশেষ পরিস্থিতিতে এক ধরনের আন্তর্জাতিক লেজিটিমেসির জন্য আমরা কিন্তু ইউনূস সাহেবকে এবং তার পরিষদকে অনুরোধ করে আমরা আসছিলাম, উনারা কিন্তু শখ করে আসে নাই। ঠিক আছে খালেদ, বসানোটা তো আমি আপত্তি করছি না, কিন্তু প্রথম দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তার একটা টাইম ফ্রেম দেওয়া দরকার ছিল, যে আমি যেমন সুশীলা কার্কি দিয়েছিল তেমনি আমি প্রত্যাশা করছিলাম উনি একটা বলবে যে 5 মাস বা 6 মাস প্রত্যাশা হইতে পারে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক, কিন্তু এর মধ্যে উনি যে নানান রকম কর্মসূচি আনতে আনতে এমন অবস্থা যে উনি বিদায় নেওয়ার 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সই করে চলে গেছে। সেটা বিএনপির জিজ্ঞেস করেই করছে, বিএনপি জামাতে জিজ্ঞেস করেই করছে। আপনি জিজ্ঞেস করেন যাই করুক না কেন, বিএনপি এই লোককে পুরস্কার দেয়া মন্ত্রী বানাইছে, আর জামায়াত এটা নিয়ে কোনো বিরোধিতাই করে না। এমনকি জাহেদ চৌধুরী ভাইও এইটারে খুব ভালোই কয়, তো এটা তো ভালো জিনিসই করছে। জাহেদ ভাই, আমি আপনার কাছে আমি দীপু ভাইয়ের আলোচনা শুনে আমার কাছে বারবার এটা মনে হচ্ছিল যে আমরা এই ইউনূস সরকারকে সমালোচনা করতে গিয়ে হাসিনাকে হারিয়ে ফেলছি, এই 17 বছর স্বৈর শাসনকে চাপা দিয়ে দিচ্ছি মাটির নিচে। এইটা আপনি জুলাইয়ের শক্তি, জুলাইকে সমর্থন করা আমরা কিংবা খালেদ মহিউদ্দিন, আমরা প্রত্যেকে বারবার এই দাবিটা করছি, কিন্তু বাস্তবে হচ্ছে কি আপনি দেখেন, এই শেখ হাসিনার দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, গুম যত ঘটনা আছে সেগুলো চাপা পড়ে আপনারা, বিশেষ করে দীপু ভাইয়ের কথা আমি বলছি, যেভাবে ইউনূস সরকারের আমরা সমালোচনায় মেতে উঠছে, হাসিনা আর পিছনে পড়ে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে আমার বারবার আমি একটা কথা বলি, আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসছেন, সেটা আমাদের সবারই চাওয়া ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের সবাইকেই রাখতে চাইছিলেন, আমারে সহ। আমি এটা প্রকাশ্যেই বললাম, কারণ এটা আপনি চেক করতে পারেন, উপদেষ্টারাও আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসরাও আছে, উনি কিন্তু একটা সরকার করতে চাইছিলেন, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যাতে আমাদের আর হাসিনা নিয়ে পড়ে থাকতে না হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অকাজ কুকাজ নিয়ে আমরা কথা বলবো না, কারণ হাসিনা এর আগে অকাজ কুকাজ করে রেখেছে। এইটা কিন্তু কোনো পরে না, যদি আমরা বিএনপি সরকারের সমালোচনা করি তখন কি এই প্রশ্নটা আসবে যে আমরা আলোচনা করছি? আমার আর্গুমেন্টটা হলো যে আপনি ইউনূস সরকারের যে কথা সমালোচনা করতেছেন, যে কেন ডিসেম্বরে, বিএনপি তো ডিসেম্বরে চাইছিল, কেন 42 দিন পর নির্বাচন দিল, এইটা তার অন্যতম। না, ডিসেম্বরে নির্বাচন চাওয়ার আগে আরো 7 বার নির্বাচন চাইছিল জাহিদ ভাই। এইটা বললে সত্য অপলাপ করা হয়। বিএনপি নির্বাচন আরো 7 বার আগে চাইছিল, আপনার মনে থাকবে। বিএনপি নির্বাচন এবং তাদের কর্মসূচিও তারা ডিক্লেয়ার করছিল। বিএনপি আদৌ নিজে প্রস্তুত ছিল? এই প্রশ্নগুলো বিএনপির প্রস্তুতি তো আপনার দেখার দরকার নাই, আপনার নির্বাচন আপনি দিবেন। বিএনপির প্রস্তুতি আপনি কি করবেন? কেন আপনি একজন সাংবাদিক হিসেবে সেটাও দেখবেন। কোনটা? না না না, তাহলে তো ওরা দাবি, ওরা তো কর্মসূচি দিয়েছিল নির্বাচনের দাবিতে। আসলে তারা কতটা প্রস্তুত ছিল? ঠিক আছে, দিয়েছিল। না না, তারা না, ঠিক আছে, আমি এটা মানলাম, কিন্তু আমার কথা হলো যে এই মুহূর্তে আলোচনার প্রায়োরিটিটা কি? ইউনূসের এই কয়দিন পরে নির্বাচন দিয়ে দেওয়া, সংস্কার প্রস্তাবগুলোকে আগায় দিয়ে দেওয়া, এগুলোই কি তার অপরাধ? আপনি অন্য সমালোচনাগুলো করেন, সুনির্দিষ্ট সমালোচনাগুলো করেন। আচ্ছা, যাই হোক। আর আমি আগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে যেটা বলছিলাম, এখানে একটা সেন্টেন্স অ্যাড করতে চাই যে সিগনিফিকেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি তো 18 মাসের তুলনায় এখন অনেক ভালো। না, আমি ওটাই বলতে চাচ্ছি যে গুম খুনের যে ঘটনাগুলো ছিল সেইটা থেকে এই মুহূর্তে বাংলাদেশ মুক্ত আছে মোটামুটি। মানে গুম খুনের ঘটনাগুলো নাই এবং হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো নাই। হাসিনার আমলের চেয়ে এটা একটা মেজর উন্নতি। না, কিন্তু 18 মাসে কিন্তু আতঙ্ক ছিল, মব কালচারের। আমরা পাশাপাশি কথা না বলি। জাহিদ ভাই, আপনি আমার প্রশ্নটার একটু জবাব দেন। জাহিদ ভাই, আপনি একটু আমার প্রশ্নের জবাব দেন। আপনি এইভাবে মানে পাশাপাশি আলোচনা করতে থাকলে এটা মুশকিল। আমাদের দর্শকরা এরকম বলতেছেন, মিস্টেরিয়াস জেনজি, খালেদ মহিউদ্দিন ও মোসাফিরোজ, তোদের মতো জুলাই জঙ্গিরা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। দেশের সার্বভৌমত্ব হুমকির পাশাপাশি অর্থনৈতিক ধ্বংসের পিছনে তোরাই দায়ী। আওয়ামী লীগ সরকার উৎখাতে তোরা ডলার খেয়েছিলি। এইগুলি আওয়ামী লীগের লোকজন এগুলি মনে করে যে তাদের কোনো দোষ নাই, খালি হচ্ছে যে ডলার খায় খায় আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছি। হাওয়েভার, আমি যেটা বলতে চাই, আমি একটু মিডিয়াতে আসি। আপনি একটু দেখছেন যে
জনাব হাসনাত আব্দুল্লাহ সংসদে একটি গ্রুপের বিরুদ্ধে, আমি বলি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কথা বলার কারণে, এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে তার বিরুদ্ধে 5টি পত্রিকা 99টি নিউজ করেছে, এরকম একটা খবর আমরা আবার ডিসেন্টের মাধ্যমে আমরা এটা দেখলাম যে 99টা খবর করেছে, এর মধ্যে কালের কণ্ঠ সবচেয়ে বেশি করেছে, এবং এই খবরগুলি বেশিরভাগই উমুকে বলেছে, তুমুকে বলেছে যে এটা করে। আপনি এই ব্যাপারটাকে আসলে কি হয় দেখেন? মানে আমি দেখা বলতে আমি যেটা বুঝতেছি যে আপনি একজন প্রভাবশালী পত্রিকার প্রভাবশালী ব্যবস্থাপনা সম্পাদক, এখন কোনো একজন সংসদ সদস্য বা কোনো একজন প্রাইভেট পারসন তার আপনার বিরুদ্ধে বা আপনি যেখান থেকে ইনভেস্টমেন্ট আনছেন সেটার বিরুদ্ধে আপনি কথা বললে কি আপনার এইটা মুখোমুখি হইতে হবে এবং এইটার কি কোনো বিচার নাই? মজার ব্যাপার হলো, আমি একটু প্রশ্নটা আর একটু যোগ করি, আমার কাছে কিন্তু একটু আশ্চর্য এবং অবাক লাগে যে এনসিপি সব কিছু নিয়ে কথা বলে, এই এনসিপিকেও আমি দেখতেছি না এই ব্যাপারে একটা স্পষ্ট ভূমিকা রাখতে। যে হাসনাত আব্দুল্লাহর এই কথাটা বলা কি উচিত হয়েছে? উচিত হয় নাই? ওর বিরুদ্ধে এতগুলি রিপোর্ট হইতেছে, এটা থেকে ওর পাশে আসে, পিছনে আসে, কিছু আমি বুঝি না। জামাত ইসলামের ক্ষেত্রেও বুঝি না। আপনি যদি পুরো ব্যাপারটা ধরে বলতেন যে মানে মিডিয়া কি আসলে এরকমই কিনা যে মিডিয়ার বিরুদ্ধে আমাদের সবসময় হিসাব করে কথা বলতে হবে? দেখেন, বাংলাদেশে আসলে এই মিডিয়া নিয়ে অনেক আলোচনা, এবং এর পিছনে মালিক, আমরা সম্পাদক, সংবাদকর্মী, আমরা যারা আছি প্রত্যেকের ভূমিকা নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। আমি এক কথায় যদি বলি যে মিডিয়া এই যে 80 মিনিটে 99টা নিউজ করেছে, 5টা মিডিয়া মিলে যে 99টা নিউজ করার যে সংবাদ আসছে, এটা তো বোঝাই যাচ্ছে যে একটা সুনির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তারা একটা প্রতিশোধমূলক পদক্ষেপ এটা তারা নিয়েছে। এইটা একটা মিডিয়ার ক্যারেক্টার হতে পারে না, এটা হওয়া ঠিক না। এখন কথা হলো যে কেউ যদি এটা করে তো এইটার বিচার চাওয়ার কোনো পথ আছে কিনা। আপনি যদি অন্যায়ভাবে, অবশ্যই আছে, আমাদের আইনে আছে, এবং এটা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে যে তারা মিডিয়া কমিশন করার কথা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আমার অনেকবারই তথ্যমন্ত্রীর সাথে একাধিক অনুষ্ঠানে এই নিয়ে কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, এবং তারা ইতিমধ্যে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করছেন। আসলে মিডিয়া যেভাবে বাংলাদেশে এখন চলছে, এখনো এটা জায়গায় আসে না, এখানে অনেক কিছু করার আছে। হাসিনার আমলে এক পর্যায়ে চলছে, এখন আরেকভাবে চলছে, এবং এর প্রমাণ আপনি নিজেই বললেন যে মিডিয়া যদি এই রুল প্লে করে অন্য একটা দেশে হলে কি হতো, যে ভিকটিম সে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতো এবং দ্রুত এটার একটা রেজাল্ট পেত। আমি যদি আমার দেশের কোর্টে যান, ব্যবস্থাপনা সম্পাদক জনাব জাহেদ চৌধুরীর কাছে জানতে চাই, জনাব হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগগুলি করছেন সেই অভিযোগগুলির প্রেক্ষিতে যেহেতু আমার দেশ অনেক কি বলবো অনেক অনুসন্ধানমূলক অনেক কিছু করে থাকে, সেগুলি আমরা আমার দেশকে করতে দেখি কিনা? আপনাকে তাইলে বলতে পারি অ্যাটলিস্ট আমরা সেটা করেছি যে এই ডিসেন্টের কোট করে আমরা এই নিউজটা আমাদের মাল্টিমিডিয়াতে আছে এই মুহূর্তে, আপনি দেখতে পাবেন যে ওইখানে আমরা নিউজটা করেছি, এবং আমাদের কাছে মনে হয়েছে, আমরা ডিসেন্টের সাথে কথাও বলেছি, কথা বলে দেখেছি যে এটা সত্যতা আছে এবং ডকুমেন্টেড। আপনার কোনো ইন্ডিভিজুয়াল রিপোর্ট করেন না? আমরা আলাদা ইনভেস্টিগেশন করি নাই, কারণ তারা যেহেতু একটা ইনভেস্টিগেশন করছে, আপনি জানেন যে এটার উপর বেস করে আমরা রিপোর্ট করতেই পারি। ওকে, আমরা যে রিপোর্ট করেছি এটাতেই একটা মিন করে, সেটা আপনি যখন করবেন সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা, সেটা ঠিক আছে। না, আমি বলছি যে আমরা যে রিপোর্টটা করেছি অন্য পত্রিকা এটা করে নাই, এই অন্য পত্রিকা এটাও করে না, মানে ডিসেন্টে কোর্ট করে না। ওকে, কোর্ট করে ওই রিপোর্টগুলো করে না, তো আমরা এটা করে এটা বুঝিয়েছি যে আমরা কোনো মন্তব্য ছাড়া যদিও করেছি, কিন্তু আমরা এটা প্রকাশ করে প্রচার করে এটা বোঝাতে চেয়েছি যে দেখেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। আমি একটু ফরওয়ার্ড হই। আপনার কাছে কি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহর বসুন্ধরার বিরুদ্ধে এই অবস্থান কি হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত অবস্থান নাকি এটা এনসিপির অবস্থান? এবং এইটা নিয়ে যদি হাসনাত আব্দুল্লাহকে কোনো বিপদে পড়তে হয়, অলরেডি 99 নিউজ আসছে, নিশ্চয়ই আরো 999টা আসবে, ওনাদের এতগুলি পত্রপত্রিকা আছে, এইটার ক্ষেত্রে কি এনসিপি ওর পাশে থাকবে বা জামাতে ইসলামী কি ওর পাশে দাঁড়াবে? আপনার কাছে কি মনে হয়? আমি জামাতের কথা বলতে পারবো না, আদৌ তারা দাঁড়াবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে যথেষ্ট, কিন্তু এনসিপি আমার মনে হয় তারা দাঁড়াবে, তারা হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করবে। ব্যক্তিগতভাবে এক দুইজন যদি না করেন সেটা আমরা জানি না, কিন্তু এনসিপি যদি সংগঠনগতভাবে বলেন, আমার ধারণা যে এটা এখন পর্যন্ত কি করছে, এখন পর্যন্ত করছে এটা আসলে 10-12 দিন। এখন কি করা, এখন এটা মিছিল করতে পারে, মিটিং করতে পারে, একটা প্রেস রিলিজ তো দিবে যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এগুলি করা হচ্ছে।
এইটা আমরা উম, ওর পাশে আছি এটা ওরকম তো দিবে নাকি? সেটা দিতে পারতো, সেটা দিতে পারতো, এবং তারা এটা রাস্তায় দাঁড়িয়েও প্রতিবাদ সমাবেশ করতে পারতো, পার্লামেন্টে আরেকবার বলতে পারতো, পার্লামেন্ট তখনও ছিল যখন এটা তাহলে হয়েছে, যেটা হয়েছে কি, আমি এগুলো একটু তারা বলি, করতে পারতো। এখানে আচ্ছা একটু আচ্ছা ইন্টারাপ্ট করি। আচ্ছা, জাহিদ ভাই শেষ এখানে করছে যেটা মনে হয়েছে কি, মোটামুটি। জি হ্যাঁ, দিবু ভাই বলেন। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই বিভিন্ন শিল্প গ্রুপের কাছে আমাদের রাজনৈতিক দল, তারপরে এই তরুণরা দলে দলে যে বিভিন্ন রকম দান অনুদান নিয়ে তাদের মুখ কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। সেই আগের মতন সেই প্রতিবাদী সেই কণ্ঠ আর নেই, এটা হলো বাস্তব কথা। এই কারণে আহ এই না তাহলে খালেদ, যে রাজনৈতিক দল, এই না প্রশ্নগুলো না আপনি না না দিবু করছেন, ভাই, দিবু ভাই আপনি ওদের প্রতি বেশি ক্ষুব্ধ। ওরা কি রাজনৈতিক দল করলে মানুষের কাছে টাকা নিবে না? ওরা কিভাবে একটা 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 মুভমেন্ট অর্গানাইজ করবে কিভাবে? ওরা কি মানুষ থেকে চাঁদা নিবে না, টাকা নিবে না? না সেটা তো আমি আপনি তার তো প্রকাশ্য আমি তার আপনি তো স্বীকৃতি মুখে থাকতে হবে। বলতেছি যে শেখ হাসিনার। ভাই, ওরা দলগতভাবে নিচ্ছে নাকি কে ব্যক্তিগতভাবে নিচ্ছে, এগুলি নিয়ে তো অনেক কাহিনী। কারণ এমন অবস্থা ছিল তরুণদের যে কোটি টাকার নিচে তারা কোনো চাঁদা না সেগুলি তো আনতে আপনি, যেত না। এই না না বাড়িতে দিবু ভাই আনা দেয়, এগুলি ওই তো আপনি বাড়িতে আনা হিয়ারসে দেয়। কথা বলতেছেন, মানে এগুলি তো না না, হিয়ারসে কথা ইয়ারসে বলতেছেন। কেন, কেন ধরা পড়ছে তো, গুলশানে তো ধরাও পড়ছে। ধরা পড়ার পরে তো ধরা পড়ছে না, বা- সে একদম ভিডিও সহ, না, তখন তো অ্যারেস্ট দিবু হয়েছে। দিবু ভাই, কোনো কোনো বাংলাদেশে ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ধরা পড়া এনসিপি কাহিনী, না, কিন্তু বাংলাদেশে ধরা এনসিপির পড়া কাহিনী, নেতৃত্বে জাহিদ এখন ভাই যারা একটা আছে সেকেন্ড, তারা তো জাহিদ ভাই হ্যাঁ একটা হ্যাঁ সেকেন্ড, বাংলাদেশে ধরা পড়া কাহিনী আমি আপনি সবাই জানি। ধরা মানে শেখ হাসিনার বিরুদ্ধেও 3 কোটি টাকা চাঁদা নেওয়ার মামলা করছিল একজন ব্যবসায়ী, উনি এখনো ব্যবসা করতেছেন, তাই না? না না খালেদ, এই গুলশানের এই ঘটনাটা ছিল খুব আলোচিত। পরে কিন্তু ওই নেতাকে কিন্তু বহিষ্কার করছে এনসিপি, হুম যেহেতু একদম প্রকাশ্যে এসছে। এরকম অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে। এবং এখানে যেটা হয়েছে কি, ডক্টর ইউনূস এই তরুণদেরকে প্রশাসন সরকারের এই মেকানিজমের মধ্যে ঢুকায় তাদেরকে করাপ্ট করে ফেলছে। কারণ আমাদের এই প্রশাসনটা, আমলাতন্ত্রটা টোটালটা করাপ্ট। তারা একটা রাজনৈতিক সরকারকে খেয়ে ফেলে, তো তরুণদেরকে তারা খেয়ে ফেলছে। যার জন্য অনেকে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার মালিক, তাদের সেই আগের মানে জীবনযাপন আর এখনকার জীবনযাপনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই পরিবর্তনগুলো নিয়ে তো বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি কথা বলছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই যে যেটা বলছে 18 মাসের দুর্নীতির তদন্তের ব্যাপারে সালাউদ্দিন আহমেদ যেই কথাটা বলছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বলার জন্য বলা, দিবু ভাই আপনি, কিন্তু দিবু ভাই আপনি সরকার একটু, দিবু ভাই সত্যিকার আপনি, অর্থে এইটা নিয়ে তদন্ত করছে না। দিবু আপনি একটু থামাই। জাহিদ ভাই এই প্রসঙ্গে না, যদি একটু মন্তব্য করেন যে এই মানে নেতা নেত্রীদের অবস্থান বা অবস্থা চেঞ্জ হওয়া, ঘুষ খাওয়া, আমি নতুন তরুণ নেতৃত্বের কথা বলতেছি, যে অভিযোগ দিবু ভাই করলেন। দীপু ভাই যেটা বলছেন, আমার কথা হলো এখানে দুটো দুটো বিষয় আছে। যে এই মুহূর্তে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, আমি যদি নাহিদ ইসলামের কথা বলি, নাহিদ ইসলামের ব্যাপারে তো কোনো অভিযোগ শোনা যায় না। আমি দায়িত্ব নিয়েই বলছি যে তার ব্যাপারে কি আপনারা এই পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়ায় কিংবা পারসেপশনে কোনো জায়গায় পেয়েছেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে? এটা জবাবটি দিবু ভাই দিতে পারবেন। এই জবাবটা যদি হ্যাঁ হ্যাঁ শুনি আমি, তাহলে হ্যাঁ আমার কাছে ভালো লাগবে। আমি দিতে নাহিদ পারি, ইসলামের কারণ বিরুদ্ধে আছে? না না না, কোথায় আমি কোথায় কোন আমি পত্রিকায় কবে ছাপা না না, হয়েছে? আমি বলছি নাকি যে আছে, নাহিদ আমি তো বলি ইসলামের নাই। বিরুদ্ধে না কিন্তু না, কিন্তু না, জাহিদ সেটা ভাই বলছি আপনার কাছে না। মনে হয় না, আপনার কাছে আহা, মনে হয় না জাহিদ ভাই, আপনার কাছে মনে হয় না যে যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক, এটা যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এইটা যদি হান্নান মাসুদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যেটা যদি সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এইটা নিয়ে যদি নাহিদ আলম তার অবস্থান পরিষ্কার না করেন, তাহলে এই অভিযোগ আসলে নাহিদ ইসলামের উপরেই উঠে। সেই কারণ না, হচ্ছে না, যে এই আমরা কিন্তু সংসদে আওয়ামী লীগ তাহলে আমলেও এবার দেখতাম যে আসলো শেখ কেন? হাসিনার বিরুদ্ধে সেটা অভিযোগ হচ্ছে উঠতেছে না, অভিযোগ দুর্নীতির উঠতেছে কথা তার আসলো কেন? মন্ত্রীদের বিরুদ্ধে। না, 18 সেটা আপনি মাসের আনতে দুর্নীতির তদন্তের কথা আমি দুদককে আমি বলা উচিত, এটা বলছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী না তাহলে? না না, তো উনারা বলার তো দরকার নাই, তদন্ত করে ফেললেই না হয়। আমি নাহিদ আমরা তো ইসলামের দেখতে ব্যাপারটা চাই। একটু শুনি, নাহিদ আমরা ইসলামের ব্যাপারটা একটু শুনি। আমরা আমরা না, নাহিদের কথাটা আমরা এই কারণেই বললাম যে আপনি এই অভিযোগগুলো তো, এই অভিযোগ তো তার বিরুদ্ধে পাই না। আপনি বললেন যে তার যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি অভিযুক্ত, এই রকম বলছেন। তো যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে আপনি এটা প্রমাণ করেন, তারপরে যদি তারা ব্যবস্থা না না, নেয়, সেই জন্যই এখন তো তো সরকারে এই অন্য জন্যই দল তো আছে। দুদকের বিএনপি সরকারের রাইট। বিএনপি যদি বিএনপি কে নাহিদ ইসলাম মানে এনসিপি বলে কথা না, যারাই দুর্নীতি করবে, যারাই Exactly, করেছে তাদের আমরা বিরুদ্ধে তো যদি সাংবাদিক, আমরা তো নির্মমভাবে তদন্ত আপনি সংস্থা ব্যবস্থা না, নিতে পারেন, আমরা তো না, তদন্ত, তারা যদি ব্যবস্থা নিতে জাহিদ ভাই, পারে জাহিদ ভাই, তাহলে এটা তো আপত্তি করার কিছু নেই এবং জাহিদ- নেওয়া উচিত। আমি মনে করব নেওয়া উচিত। তবে আপনার কথার সূত্র ধরে বলি, এনসিপির কিছু কিছু নেতা বিরুদ্ধে একটা পারসেপশন দাঁড়িয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য, কোনো ক্ষেত্রে হয়তো আংশিক সত্য। তো এইটা একটা দুর্ভাগ্যজনক। আমাদের প্রত্যাশা ছিল যে এনসিপি যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছে তাদের কাছে মানুষের একটা প্রত্যাশা ছিল তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আসবে না, কিন্তু কারো কারো বিরুদ্ধে অভিযোগ আসছে।
কোন কোন ক্ষেত্রে এটা পারসেপশন হিসেবে আসছে, কোথাও সত্য হিসেবে আসছে, কোথাও আংশিক সত্য না আসছে। জাহিদ ভাই, জাহিদ ভাই, তো আমি বলি। এটার ব্যাপারে জাহিদ ভাই, বারবারই তাদের জাহিদ ভাই, প্রশ্নের আমি বলি। মুখোমুখি হতে আপনি হয়েছে। আপনি আপনি দুর্নীতি তদন্তের কথা আপনি বাদ রাখেন, এনসিপির প্রথম ২০ জন নেতা নেত্রীর অবস্থান, শারীরিক গাঠনিক অবস্থান, লাইফস্টাইল, এটা চেঞ্জ হয়েছে কিনা ১.৫-২ বছরের মধ্যে? ওরা তো কোনো অর্থনৈতিক কাজের সাথে জড়িত ছিল না। এখন এই অভিযোগও কিন্তু আমরা করতেছি না, এই না, অভিযোগ এটা- করতেছে এটা- বেশি করে, এটা তো- আমাদের এটা চেয়ে একটু বেশি অভিযোগ করতেছে বেশি আব্দুল অন্যায় কাদের, করা। আমাদের চেয়ে বেশি অভিযোগ না, করতেছে আব্দুল না, না, কাদের। আব্দুল আপনি কাদের দেখেন। করতে পারে, আব্দুল কাদের তাদের সাথে বিরোধ, আপনি নিজের দলের নিজের লোকদের সাথে যখন বিরোধ সৃষ্টি হবে এটা বেশি করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা আমরা আপনি কি আমার দেখতে পান কোশ্চেনটা কিনা? হলো, আমি আপনি একটু দেখতে আগে পান কিনা? বলছি, আপনি না দেখতে না পান আমি কিনা? আমি একটু আগেই বলছি যে মানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি ছিল যে তারা 100% ক্লিন থাকবে, তাদের বিরুদ্ধে পারসেপশনও দাঁড়াবে না। হ্যাঁ। এটা একটা এখন তারা কোনো কোনো 100% ক্ষেত্রে ক্লিন এটা- নাই আপনি বলতেছেন, কতখানি ক্লিন না আছে? না 99%? কারো কারো বিরুদ্ধে অভিযোগ আসছে এবং এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হয় নাই। আমার পত্রিকায় কতগুলো নিউজ ছাপা হয়েছে, আমার দেশে এনসিপি নেতাদের কয়েকজনের নাম ধরে সুনির্দিষ্ট প্রথম পাতায় ডাবল কলাম 3 কলমে নিউজ ছাপা হয়েছে, কিন্তু সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। আমি এটাই বলতে চাচ্ছি যে, আর আপনি যেটা বললেন যে ড্রেসের চেঞ্জ, আমার মনে হয় এটা তাদের প্রতি আমরা বেশি অবিচার করে ফেলছি। একজন মানুষ একটা ভালো পাঞ্জাবি পরবে, আগে সে ছাত্র ছিল, এখন আস্তে আস্তে তার পরিবর্তন না না, হয়েছে, তার পরিবর্তনের একটা সঙ্গে দায়িত্ব তো পালন করছে। পরিবর্তনের সঙ্গে তো আয় থাকতে হবে রে এটা ভাই। একটু বেশি, আয়টা কি? এটা মনে হয় আমাদের, না এটা মনে হয় আমরা একটু বেশি অন্যায় করে না না, ফেলতেছি। আয়টা কি তাদেরকে জাহিদ ভাই? এইভাবে- আয়টা কি তো বলেন না? আপনি বড় আয়টা বড়- বলেন কি? আয়টা আপনি- কি বলেন না? আপনি হাজার হাজার কোটি টাকা দ্বারা দুর্নীতি করছে, সেইগুলোকে চাপা দেওয়ার জন্য এইগুলোকে আমরা সামনে নিয়ে আসাটা আয়টা কি বলেন না? খুবই না, সেগুলি অন্যায়। চাপা দেওয়ার জন্য না, আয়টা কি? আর আমরাও তো না, 25 না, বছর আমি পর্যন্ত 25 বছর পর্যন্ত স্টুডেন্ট আম- ছিলাম, 26 বছরে আমি তো যখন এই চাকরি করতে শুরু করছি 4000 টাকা বেতন পাইছি, আমার অবস্থা এরকম না, হয়ে না, যায় নাই তো ভাই। না না না, আমি তো বললামই যে এখানে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, এগুলো তদন্ত হওয়া উচিত। না না, কিন্তু তদন্তটা জাহিদ ভাই আপনি এখনো যে স্পষ্ট কথাটা না, বললেন যে আমরা জানি ছাত্র না। থেকে আগে ছাত্র ছিল এখন ছাত্র নাই, তাই জন্য ছাত্র থেকে এটা ছাত্র সবার নাইতে ক্ষেত্রে না। অবস্থা এখন পরিবর্তন আপনি- হয় না ভাই। না তো এখন একজন মন্ত্রিত্ব করছে, তার চেহারার একটু পরিবর্তন আসবে না? সে আরামে এসে থাকছে, ছাত্র 26 বছরে মন্ত্রিত্ব পাইছে, 27 আমি একটু বছরে পাই- একটা ইন্টারাপ্ট করি, 30 একটা বছরে পাইছে, কাহিনী বলি। তো এটাতে তার একটা একটা কাহিনী বলি। পরিবর্তন হবে না? মানে আমি একটু বলি। যে মন্ত্রিত্ব করছে হতেই পারে। এখনো পর্যন্ত 4 মাসে বিএনপি সরকার টোটাল প্রশাসনের 20% রদবদল করতে পারছে, বেছে বেছে যাচাই করে করে করছে। কিন্তু ইউনূস সরকারের হাসিনা সরকারের পতনের পর আবার আপনি ইউনূস যেই হারে সরকারে আসলেন, যেই আমরা তো হারে ইউনূস নিয়োগ সরকারের বদলি, বিরুদ্ধে। যেই হারে জি। নিয়োগ বদলি হয়েছে ভাই, সকালবেলা একজনরে নিয়োগ দিছে 50 লাখ টাকা পাইছে, আবার যে 1 কোটি টাকা দিছে পট করে পরিবর্তন করে, এইরকম অনেক কাহিনী। কিন্তু ঘটনার দুর্ভাগ্য, আমি জানি যে এগুলির তাদের তদন্ত বিরুদ্ধে হবে না। ব্যবস্থা নিচ্ছেন। কেন আচ্ছা, তাদের কেন বিরুদ্ধে সকাল এই বিকাল দীপু ভাই, রদবদল আপনি হয়? আচ্ছা আমাকে তাহলে একটা দিওয়াই প্রশ্নের এই উত্তর প্রশ্নের দেন। জবাব দেন। তাদের বিরুদ্ধে সরকার তাদের ব্যবস্থা বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা হচ্ছে নিচ্ছে না না কেন? তারা তো বিরোধী না, দলেই, সরকার তাদের অবশ্যই বিরুদ্ধে তাদের ভুল করছে, বিরুদ্ধে- অবশ্যই অন্যায় করতেছে। আর ব্যবস্থা আমি তো বলছি তো। না, শুধু আচ্ছা এটা নয়। আচ্ছা, আপনার আমরা দলের আবার একটু লোকজনের আমরা আবার সাথে একটু জড়িত আছে। আলোচনাটায় ফিরে আসি। লোকজনকে আমরা ভালো একটু করে আমরা জানে। একটু আলোচনাটা এখানে করতেছিলাম যে BNP লোকজন জড়িত আছে, আমলাদের মধ্যে যারা বিএনপির আছে না। তাদের সম্পৃক্ততা আছে, এটা সবাই না, জানে। সেটা তো পরের এবং কথা। আমরা জামাতের কেউ fresh থাকলে, blood 2-1 জন যারা থাকলে ছিল, তাদের সম্পৃক্ততা তরুণরা আছে। না, তাইলে তাদের কথা বলেন না কেন? যারা ফ্রেশ ব্লাড ছিল, ইউনূস সরকার প্রত্যেক মন্ত্রণালয় ডিপার্টমেন্টের সাথে 2 জন 3 জন করে অ্যাটাচ করে দিয়ে তাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে, যার কারণে যত দিন গড়াইছে তরুণদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে। না কিন্তু দীপু ভাই, এটা স্বীকার ইমেজের করতে কথা হবে। ইমেজের কথা আপনি ইমেজের কথা আপনি বাদ এটা দেন। আলাদা একটা বাংলাদেশে বিষয়, এটার বাংলাদেশে সাথে- ইমেজ ঠিক রাখা, তারপরে হচ্ছে বাংলাদেশে আমরা যেরকম আমরা সবাই হোমো হচ্ছে দস্যু বনুহুর, না বনুহুর তো ভালো দস্যু, আমরা হোমো হচ্ছে মানে কি বলে এটা হচ্ছে পথে ঘাটে আমরা ডাকাতি করে বেড়াবো, রাহাজানি করে বেড়াবো, আর আমরা চাইবো যে আমাদের এই পোলাপানগুলি 25-26 বছর বয়সে এরা খুব ভালো হবে। এটা তো আসলে হবে মানে এটা তো খুবই বেশি দুরাশা। আমি জাহিদ ভাইয়ের এই কথার সাথে আমি একমত। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন যে হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এনেছেন সংসদে, সেইটার ক্ষেত্রে দুইটা ব্যাপার। এক হচ্ছে সংসদে যায় একজন মাননীয় সংসদ সদস্য যে কোনো কিছু বলতে পারেন, এটা তার ইন্ডেমনিটি আছে, কিন্তু তারপরও তার বিরুদ্ধে যেসব নিউজগুলি করা হচ্ছে আমরা সাংবাদিকরাই করতেছি, তো সেই ক্ষেত্রে অন্য সাংবাদিকরা যারা এর কোনো পক্ষ না, মানে আমরা কালের কণ্ঠও না, আমরা হাসনাত আব্দুল্লাহও না, তারাও কি আসলে হাসনাত আব্দুল্লাহর এই অবস্থান, কালের কণ্ঠের অবস্থান,
এই পুরোটার ক্ষেত্রে আমরা জাস্টিস করতে পারতেছি কিনা। এমনকি আজাদ আব্দুল্লাহও আসলে খুব ফিসি অভিযোগ করে থাকতে পারেন, খুব বাজে রকম ভাবে এটা বলে থাকতে পারেন। তারা এটা বলেন, অনেক সময় অনেক কথা বলেন, আমার নিয়ে বলছে। আমি বলি, আমি তারেক সাহেবরে প্রশ্ন করছি, প্রশ্ন করার পরে বলছি যদি অভয় দেন তো বলি, বলার পরে কোনো অভয়ের জন্য ওয়েট করি নাই, এটা আমার একটা বলার কায়দা, এটা বলছি। হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস দিতে দেরি নাই, 10 সেকেন্ডের মধ্যে স্ট্যাটাস দিছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে দিছে হচ্ছে 1 মিনিটের মধ্যে স্ট্যাটাস। এটা সাংবাদিকতা, এই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু স্টিল আমি মনে করি, কিন্তু স্টিল আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহ যা করছে সেইটার ক্ষেত্রে সে সংসদে দাঁড়ায়া একটা গ্রুপ সম্পর্কে, একটা লোক সম্পর্কে একটা প্রশ্ন তুলছে, তার জন্য তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমরা মিডিয়ার লোকেরা সেই আক্রমণের প্রতিবাদ করতেছি কিনা, পার্ট হচ্ছে কিনা, এই জায়গাটা থেকে যদি আপনি একটু বলেন দিবু ভাই। না, আমরা তো প্রতিবাদ করছি না, আমি শুনবো, আমি একটু দিবু ভাইয়ের কাছে শুনি। জাহিদ ভাই বলছে ডিসেন্টের খবরটা উনারা ছাপাইছে, নিজেরা এখনো কোনো কিছু ছাপায় নাই, অন্য কিছুও করে না, এটা কিরকম? আমি বলি সামগ্রিকভাবে আমাদের যে মিডিয়ার যে ক্যারেক্টার অনেক পরিবর্তন হয়েছে, এবং বিভিন্ন গ্রুপের মিডিয়াগুলো তারা তাদের পারপাস গুলো সার্ভ করতেছে। এখানে পেশাদারিত্বটা অনেক অনেক কমে গেছে। এখন হাসনাত আব্দুল্লাহ কেন ডিসেন্টের বিরুদ্ধে অভিযোগ করলো আমি এটা ঠিক ফলো করিনি। আর এটাকে কেন্দ্র করে যদি বসুন্ধরার বিরুদ্ধে, আচ্ছা, বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো কেন দিচ্ছে, এবং যদি হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে যদি তথ্যভিত্তিক রিপোর্ট দেয় তাহলে তো ঠিক আছে, যদি তথ্যভিত্তিক না হয় তাহলে তো সেটা প্রতিবাদ করার জন্য সাংবাদিক সংগঠন আছে, তারপরে আইনি ব্যবস্থা আছে, সেইগুলোতে যাওয়া হচ্ছে না। কারণ আমাদের সামগ্রিকভাবে অনেক গণমাধ্যম, কিন্তু গণমাধ্যমের যে কর্মীরা, সাংবাদিকরা কিন্তু নানাভাবে বিভক্ত, তারা ঐক্যবদ্ধভাবে এই অবস্থানগুলো নিতে পারে না বলেই দেখা যায় যদি কেউ কোনো একটা কথা বলে তখন সবাই ঝাঁপায় পড়ে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। কিন্তু পার্টিকুলারলি এই ঘটনাটা হাসনাত আব্দুল্লাহ সংসদে কেন এই কথা বললো, আর কেনই বা কালের কণ্ঠ গ্রুপ সবাই ঝাঁপায় পড়লো, আমি আসলে সত্যিকার আপনি শুরু করার আগে আমি একটু বলি, আপনি বলেন, আপনি দীপু ভাইয়ের একটু বুঝায় বলেন, তাহলে দীপু ভাই আরো বুঝতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ সংসদে জনাব আব্দুস সোবহান এবং তার পুত্রের, কি আব্দুস সোবহান না তো আহমদ আকবর সোবহান এবং তার পুত্রের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছেন, সায়েম সোবহান আনভীর, উনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছেন সেসব অভিযোগগুলি কিন্তু পুরনো। মজার ব্যাপার হইলো এই 1.5 বছরে হাসনাত আব্দুল্লাহ এই পৃথিবীর সবার বিরুদ্ধে অভিযোগ আনলো, তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে আমরা শুনি নাই। এখন এটা টাইমিং এরও একটা ফ্যাক্টর আছে যে এখন আইসা তাকে কেন এই অভিযোগ পার্লামেন্টে বলতে হইতেছে। এবং আমি সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটা একটু বললেন যে এনসিপি বা জামাতে ইসলামীও ওকে তো প্রোটেক্ট করা উচিত, ওকে প্রোটেক্ট করতেছে কিনা একটু ইয়াটা আপনি একটু ব্যাকগ্রাউন্ড। আপনার আগের প্রশ্ন এবং দীপু ভাইয়ের প্রশ্নের ব্যাপারে বলি যে দেখেন, এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং পত্রিকার একটা গ্রুপের পত্রিকার এই ক্যাম্পেইন, এটা নিয়ে আসলে সাংবাদিক সংগঠনরা কি করবে? সাংবাদিক সংগঠনের সরাসরি এখানে কিছু করার খুব একটা কিছু নেই। কি করবে সাংবাদিক সংগঠনের? কি করা উচিত ছিল? আপনি মনে করেন আপনি বিএফইউজের প্রেসিডেন্ট, ডিউজের প্রেসিডেন্ট কিংবা সম্পাদক পরিষদের সভাপতি, আপনি কি স্ট্যান্ড নিতেন এখানে? হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 99টা নিউজের মধ্যে যদি 90টাও ফলস হয়, তাইলে বিএফইজি ডিওএইজি কে বলতে হবে যে তোমরা এই ফলস নিউজ করতে পারবা না, ওনলি বিকজ যে তুমি খুব একটা বড়লোক হাউসের প্রতিনিধিত্ব করো, একটা খুব কি বলে এটার নাম কি, খুব প্রভাবশালী একটা হাউসের হয়ে কথা বলো, তাহলেও এটা হবে না। কিন্তু সেটা কি হইতেছে? যারা এই নিউজ করতেছে, যারা এই সম্পাদক করতেছে, তাদেরকে এই সরকার আবার 21 পদক দিবে, আমরা এরকম দেখব। সেটা হইতেই পারে, কিন্তু যেটা বলছি যে এটা আসলে মানে এখানে যেটা আমাদের করার সুযোগ ছিল, আপনি যেটা আগে বলেছেন যে যেহেতু এটা নিয়ে একটা ডিবেট সৃষ্টি হয়েছে, এটা যে কোনো ভুল তো দুই তরফে। হাসনাত আব্দুল্লাহ এতদিন চুপ থেকে হঠাৎ করে এখন বলছে না, এই এখনো সেটাও কি সৎ উদ্দেশ্য কিনা? না, এই পুরো জিনিসটা নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো, অন্য পত্রিকার এডিটররা বলতে পারতেন তার রিপোর্টারকে এই ব্যাপারে আমি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট চাই, যে এরা যে 99টা নিউজ করলো এটার মধ্যে আসলে সত্যতা কতটুকু আছে, কি ধরনের নিউজ। আর আবার হাসনাত আব্দুল্লাহ কেন এই প্রশ্নটা এই সময় নিয়ে আসছো, আপনি এই মুহূর্তে যে প্রশ্নটা করছেন, এই দুইটা নিয়ে
সাংবাদিকরা সম্পাদকরা তাদের পত্রিকায় অন্য পত্রিকায় রিপোর্ট করতে পারতো। এর বাইরে মানে সাংবাদিকদের এখানে অন্য পত্রিকার সাংবাদিকদের আপনার আমার তেমন কিছু করার আছে বলে আমি মনে করি না। এটা সুযোগ নাই, এটা প্র্যাকটিস নাই, যেটা বলেছেন এই প্র্যাকটিসটা কিন্তু নাই। আর একটা জিনিস দেখেন যে যেটা আপনি বলেছেন লাস্টলি যে আসনাদ আব্দুল্লাহ এতদিন বলে নাই এখন কেন বলে, আমি বলছি তো এটা নিয়ে সাংবাদিকদের করার কাজই হলো তার ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট করে সে এটা রিপোর্ট করতে পারে। আর আরেকটা প্রশ্ন আপনি কি জানতে চাইছিলেন এই রিলেটেড? না, এই রিলেটেড আমি যেটা জানতে চাচ্ছিলাম যে দলগতভাবে হাসনাত আব্দুল্লাহর জন্য যদি এটা সংকট হয়, দলগতভাবে এই সংকটের ক্ষেত্রে এনসিপির, সেটা আপনি আগেও বলছেন যে এনসিপি বা জামাতে ইসলামীর সেটা প্রোটেক্ট করা উচিত কিনা, স্পিকারেরও একটা রুলিং দেওয়া উচিত কিনা, যে কারণ আমি কিন্তু এই প্যাটার্নটা জানি। আমার কাছে মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একটা তরুণ রাজনীতিবিদ, উনার বিরুদ্ধে যদি ৯৯টা রিপোর্ট অতি অলরেডি হয়ে থেকে থাকে, ভবিষ্যতেও আসলে হয়তো উনাকে বিভিন্নভাবেও এগুলি করা হইতে পারে। এখন আমরা সবসময় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু সংবাদ মাধ্যম আরেকটা লোককে এরকম অসহায় করে ফেলানোর ক্ষেত্রে কি সংবাদ, যারা আমরা সংবাদ মাধ্যমের কথা বলি তারা কিছু বলবো না নাকি বলবো, এটাই জানতে চাইছিলাম আপনাদের কাছে। এইটা তো সামগ্রিক, আমাদের সামগ্রিক পরিবর্তনটা ধরাই দিই। জাহিদ, আমি একটা ঘটনা, এনসিপির বিরুদ্ধে কিন্তু আরেকটা মিডিয়া ট্রায়াল হয়েছিল কক্সবাজারে। পিটার ডি হাসের সাথে গোপন বৈঠক করতে এনসিপি নেতারা গেছেন কক্সবাজারে। এটা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে এটা ফলস, কিন্তু অনেকগুলো গণমাধ্যম কিন্তু এটা নিয়ে রিপোর্ট করছে এবং একটা মবও তৈরি হয়েছে যে ওখানকার লোকজন দিয়ে ওই হোটেলের সামনে বিক্ষোভ করছে। এই ঘটনাগুলো কিন্তু তারা এটার শিকার হয়েছে। এইটা এখন আমি নাম ধরে, পত্রিকার নাম ধরে বলতে চাই না, কিন্তু ইন জেনারেল আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা মানে কোনো ক্ষেত্রে খুবই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, কোনো যাচাই বাছাই ছাড়া। আমি এই 3 দিন আগের একটা ঘটনা বলতে পারি যে ওই যে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ বলে দুপুরেই একটা খবর ছাপা হয়ে গেল যে মিস্টার হাবিব, আমি যদি আহসান হাবিব, আমি যদি নাম ভুল না করে থাকি, যে উনাকে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এবং এটা নিয়ে আমার রিপোর্টারকে আমি বারবার যতবারই জিজ্ঞেস করি, সে বলে যে না, এটা সার্কুলার হয় নাই, আমার সাথে ওনার ব্যক্তিগত যোগাযোগ আছে, আমি ওনার সাথে টেলিফোনে কথা বলেছি, উনি নিজেও বলেন নাই যে এখন পর্যন্ত উনি কোনো কাগজ হাতে পেয়েছেন। কিন্তু আস্তে আস্তে দেখলাম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র এটা ফলাও করে প্রচার হয়ে গেল। তো এই যে আমরা একটা দায়িত্বহীনতার পরিচয় দেই, পরে রাত 9টায় গিয়ে সিদ্ধান্ত হলো যে জানা গেল তখন অফিসিয়াল ডিসিশনটা যে ওনাকে একটা চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া এটা নিউজ হয়ে গেল সারাদিন ধরে যে উনি এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, উনি সেকেন্ড ম্যান হিসেবে চলতি দায়িত্ব দিয়েছে। ফার ডিফারেন্স দুইটার মধ্যে। তো এটা করছি আমরা, অহরহ করছি। আপনি জানেন যে আব্দুর রাজ্জাককে মেরে ফেলা হয়েছিল, আওয়ামী লীগ নেতা, মিডিয়াতে। তো এরকম আরো অসংখ্য ঘটনা আছে, কিন্তু এগুলোর কোনো বিচার নাই। সত্যিকার অর্থে যে মিডিয়াটা এই অপরাধগুলো করলো যদি হতো, আমাদের দেশে এবং বিচার, সংবাদ মাধ্যমে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর নামে যা ছাপা হইতেছে, সেইটা পুলিশের সাথে কথা বলে আইসা যেগুলি করা হইতেছে, সেই সব ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের কোনো উন্নতির গ্রাফ দেখেন? প্রতিটা রিপোর্টিং যদি এটা রুমে হইতো, প্রতিটার মধ্যে আমি কইতে চাইতেছি অধিকাংশ এরা খুবই শূন্য পাইতো 10-এ, কিন্তু বড় বড় সম্পাদকরা এগুলি ছাড়তেছেন, এইটা নিয়ে আবার গর্ব করতেছেন, এইটা নিয়ে আবার কথা বলতেছেন। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমাদের মিটিং গুলাতে। এই বিষয়গুলো আমরা আত্মসমালোচনা বলেন আর যাই বলেন, আমরা একাধিকবার এটা নিয়ে সপ্তাহে যে মিটিং এ বসি আমরা, কিংবা দৈনিক যে সিনিয়রদের মিটিং গুলা হয়, সপ্তাহে পুরা রিপোর্টিং টিমের মিটিং হয়, এই আলোচনাগুলো করি। এবং একটা জিনিস আমার কাছে কেন জানি মনে হয়েছে, আপনি বলবেন যে হাসিনার সব দোষ, আসলেই 17 বছরের সাংবাদিকতার যে অধঃপতনটা হয়েছিল, এমবেডেড জার্নালিজম বলেন আর পিআর জার্নালিজম বলেন, এর বাইরে কোনো সাংবাদিকতা ছিল না, যে কারণে আমরা মনে লিখতেও ভুলে গেছি, অনুসন্ধান করাটাও ভুলে গেছি। আমি ডিফার করি জাহিদ ভাই, হাসিনার এই কঠিন সময় আমি বারবার এই উদাহরণ দেই, হাসিনার এই কঠিন সময়, অনেক ক্ষেত্রে হাসিনার ওই কঠিন সময় রূপপুরের বালিশ হইছে, হাসিনার ওই কঠিন সময় ওই মেডেলের মধ্যে সোনা পাওয়া যায় না, হাসিনার ওই কঠিন সময় যেই জায়গায় গ্যাস নাই, তেল নাই, মিথ্যা করে ছাপা হয়েছে, সেগুলি ছাপা হয়েছে না। আমরা কোন সাংবাদিক, ভাই আমি একটা কথা বলি, কোন সাংবাদিক এই জিনিস ভুলে যেতে পারে না।
তার এখন ইচ্ছা না, হচ্ছে দুটো সে একটা দলবাজি পত্রিকা করবে, ফাইট দিতে তার এখন ইচ্ছা হচ্ছে সে একটা দলবাজি করবে, ঠিক প্রথম আলো ডেইলি স্টার তো তার শিকার হয়েছে। 17 বছর যারা সাংবাদিকতায় আসছে কিংবা যার সাংবাদিকতায় 20 বছর, তার ক্ষেত্রে তো এটা হতে পারে। আপনি আমি হয়তো ভুলি নাই, ভুলে যাওয়ার কথা না, কিন্তু প্র্যাকটিস একটা বিষয় আছে। এটা এই গ্যাপ গুলা আমি এটা বোঝাতে চাইলাম যে এই গ্যাপ গুলা আমাদের হয়েছে এবং সম্পাদক সাহেবরা ছাপিয়ে দিচ্ছেন, তারা দেখছেন না, কোনো জায়গায় কোনো জবাবদিহি নেই। এই পুরো জিনিসটা নিয়ে আমাদের মিডিয়াটা নিয়ে আসলেই খুবই হতাশাজনক অবস্থায় আমরা আছি। আমি এটাকে, আপনি যদি টু দি পয়েন্ট জানতে চান, আমি 100টা কারণ আপনাকে বলে দিতে পারবো কেন আছে, এবং এটাও একটা কারণ। এখন পুলিশের বক্তব্যটাই আমরা ছাপিয়ে দিয়ে এর আগে পার পেয়ে গেছি, কিন্তু এইটাই যে একমাত্র জিনিস না, এটা কেউ কেউ মেনটেন করেছেন, কোনো রিপোর্টার করেছেন, কোনো জাহিদ ভাইকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাইকে এই প্রসঙ্গে জানতে চাই। দীপু ভাই, আমরা যে এত সমালোচনা করলাম মাহফুজ আনাম সাহেবের, মানে ট্রোল করতে করতে তারে, যে উনি 111-এর সময় ভুল করছেন, ওই কাস্টডি থেকে আসা তথ্য তার কাছে দেওয়া ঠিক হয় নাই, উনাকে ডিজিএফআই দিছে বা কাস্টডি থেকে আসা এটা দেওয়া নাই, এইটা লইয়া আমরাও কথা কইতে 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 উনাকে প্রায়, মানে কি বলবো, আমার মানে এখন আবার এগুলি হইতেছে কেমনে, কে কোন জায়গায় গিয়া কি বলছে, কেমনের মধ্যে থেকে কি করছে, এগুলি ছাপা হইতেছে কেমনে, এই পুলিশ কাস্টডির বর্ণনা? না না না, সেটাই তো ওই একই আছে, বরং মানে আমি একটু ডিসেন্সিও দেখি না যে কে বলছে এইটা বলার মধ্যে, কি সব কাল্পনিক এইটি দিয়া টিয়া এগুলি বলতেছে, কেমনে বলতেছে। এখন দীপু ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকেও বলি, আপনিও অনেক সময়, মানে যদিও আপনি এখন বলতে পারেন যে আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আপনিও অনেক সময় অনেক কথা বলতেছেন, কিন্তু আপনি যেহেতু অনেক দিন সাংবাদিকতায়, আপনার উপরে অনেক মানুষ বিশ্বাস করতেছে, আপনি যখন কোনো কিছু বলে ফেলেন সেটা তো একটা প্রভাব আছে। দেন আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, দিই ভাই, আপনারা এটা কেন করতেছেন তাহলে? এই আগে এটা বলে লাভটা কি? না না, আমি তো যেটা করি যে পত্রিকায় প্রকাশিত রিপোর্ট একটা ধরে সেটা নিয়ে আমি আলোচনা করি এবং আমার মতটা দেই, কিন্তু আমি এমন কোনো তথ্য দেই না, এমন কোনো নিজে ওন করি না, বলি না যে না এটাই হয়েছে, এটা অসম্ভব। এইরকম আমি খুব সতর্কতার সাথে এই কাজগুলি, আমার মতামতগুলি দিই। এই মতামত তো দিতে পারি, এখন যেমন মতামত দিচ্ছি, এটা তো মতামত, এটা তো আমার কোনো রিপোর্ট না, আমি কোনো রিপোর্ট করি না, আমি করি বিশ্লেষণ করি বা মতামত টকশো করি, নিজে নিজে টকশো করি। ফলে এখানে কিন্তু আমাকে এই ব্লেমটা দেয়া যাবে না। হ্যাঁ, আমি শেখ হাসিনার সমালোচনা করছি, সমালোচনা করতে যে হইতে পারে যে এই মাত্রাটা এরকম, আমি ব্লেম দিচ্ছি না, আমি ছোট করে একটু মনে করাই দেই, ব্লেম দিচ্ছি না। আপনি হয়তো কোনো এক সময় এটা বলতেছেন যে আমি এখান থেকে ট্যাঙ্ক বাড়িতে দেখতেছি, ওইখান থেকে মনে হচ্ছে যে উনি মারা গেছেন, এরকম কিছু কথা আপনি এক সময় কোনো একটা দারুণ পরিস্থিতিতে হয়তো আপনি বলছেন, মানে আমি যেরকম শুনছি, যেটা পরে আমি দেখছি যে ওইটা ওরকম না আর কি, আমি ঘটনা, মানে আমি ব্লেম করার জন্য করছি না, আপনি একটা জায়গাতে যাই না এটা বলছেন, বাট এইটা আগে বইলা লাভটা কি, বা আপনারা যদি মানে পথ দেখাইলে পথটা কেমনে দেখাবেন আর কি, ওইটা মানে ইটস নাথিং এগেইনস্ট ইউ দিব আপনি, মানে আমি এই ব্লেমটা নিতাম যদি আমার রিপোর্টিং টাইপের কোনো, যদি আমি আমার চ্যানেল থাকতো বা আমি রিপোর্ট করতাম, তাহলে আমি এই ব্লেমটা নিতাম। আমি যেহেতু একদম মতামত ধর্মী, সুতরাং আমার উপরে এই ব্লেমটা আসে না। ওকে, আপনি যেহেতু মতামত ধর্মী এটার মধ্যে এটা বলতেছেন। আচ্ছা, যাই হোক, আমাদের একজন দর্শক একবার অনেকগুলি মতামত পাঠিয়ে এটা বলতেছেন যে জুলাই 7, 2025-এ হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন সাংবাদিকদের নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি, এরকম একটা কথা জনাব হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আমারও ফেন্টলি মনে পড়তেছে বসুন্ধরা কোনো একটা মিডিয়াকেই উনি কথা বলেছেন, কিন্তু বসুন্ধরাকে সমালোচনা আমি জনাব হাসনাত আব্দুল্লাহর মুখে আগে শুনি নাই, এবং বসুন্ধরার যে কাজগুলির কথা উনি এখন বলতেছেন সেই কাজগুলির কথা আমি এখন শুনি নাই। অনেকে বলতেছেন যে সায়েম সোবান আনভির দেশে ফিরছেন বলে উনি এই কথা বলছেন, কিন্তু দেশে ফেরার আগেও তো আসলে এই ব্যাপারগুলির কথা কেন বলেন আমি জানি না। এবার হইলো যে একটু 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 শেষ পর্যায়ে আসি, আমি একটু দিবু ভাইকে দিয়ে শুরু করি। দিবু ভাই, আপনার মতামত শুনে আমি জাহেদ ভাইকে দিয়ে আমি এটা শেষ করব। দিবু ভাই, আপনি যদি একটু বিশ্লেষণ করতেন, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, সেই সফরটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনি মনে করেন কিনা যেটাতে বাংলাদেশে অনেক অর্জন হয়েছে? বাংলাদেশের জন্য আপনি এখন ভারত এবং আমেরিকা, মানে চীন আর মালয়েশিয়া সফর এবং ভারত এবং আমেরিকা দুটি গুরুত্বপূর্ণ, আমি প্রতিবেশী বলি, সহযোগী বলি, ডেভেলপমেন্ট পার্টনার বলি, যেভাবে বলি, এই 4টা দেশের বিবেচনায় বাংলাদেশের কূটনীতি আপনি কিরকম দেখতেছেন সেটা নিয়ে যদি একটু বলেন। একই প্রশ্ন জাহিদ ভাই, যেহেতু আমরা প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করছিলাম, দিবু ভাইকে দিয়ে শেষ করছিলাম, এখন আমরা দিবু ভাইকে দিয়ে শুরু করে আপনাকে দিয়ে শেষ করবো। জাহিদ ভাই, আমরা একটু দিবু ভাইকে শুনি।
আমি তো সব মিলাই মনে করি যে এটা খুবই একটা দুইটা সফল সফর হয়েছে, যেটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের ইকোনমির জন্য, বিনিয়োগ বাণিজ্যের জন্য অসাধারণ। কারণ রেমিটেন্সের যদি আমরা দিক থেকে বিবেচনা করি, তাহলে মালয়েশিয়া সফরটা খুবই দরকার ছিল, যাতে এই যে বন্ধ হয়ে আছে যে শ্রম বাজারটা, সেটা ওপেন করার একটা উদ্যোগ আয়োজন দরকার ছিল, যেটা প্রাইম মিনিস্টার উপস্থিতিতে সেটা ভালো হয়েছে। এবং তারা এখন পরীক্ষা নিরীক্ষা করে একটা নীতিমালার ভিত্তিতে এই বাজারটা বাংলাদেশের জন্য খুলে দেবে বলে তারা বলছে। আচ্ছা, এটা 18 ঘন্টার একটা সফর ছিল। তারপরে চীনের সফরটা আরো গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকে চীনের রাষ্ট্রদূত দেখছি যে সে দৃঢ়তার সাথে বলছে যে তিস্তা মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন করবে। এবং এইটা আমাদের জন্য ছিল একটা চ্যালেঞ্জ, কারণ যেহেতু আমরা তিস্তার পানি পাচ্ছিলাম না, আমাদের একটা রিজার্ভার গড়ে তোলার দরকার ছিল, আমাদের বন্যা নিয়ন্ত্রণের একটা পদ্ধতি বের করার দরকার ছিল। এই মহাপরিকল্পনার মধ্যে এইটা অন্তর্ভুক্ত হওয়ার পর এইটা যদি মানে কাজ হওয়া শুরু হয়, তাহলে আমি মনে করি যে ওই যে তিস্তার পানি বন্টন চুক্তির জন্য বারে বারে ধর্ণা দেয়া বলা, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। উপরন্তু আমাদের যেই কি বলে আমাদের কৃষি অর্থনীতিটা বাঁচবে এই পরিকল্পনার মধ্য দিয়ে। এছাড়াও আরো অন্যান্য প্রকল্পও আছে, পদ্মা ব্যারেজও আছে। তো আমি মনে করি যে এই বড় বড় প্রকল্পে চীনের বাইরে এমন কোনো দেশ নেই যারা এখানে তারা বিনিয়োগ করবে। তো সুতরাং এই সফরটা দরকার ছিল অর্থনৈতিক বাণিজ্যিক বিবেচনায়। এরপরে তো আছে ভারত, তো অবশ্যই ভারতে যাবে না তো তা তো না, কিন্তু এখন ভারতের যে ধরনের মনোভাব নিয়ে তারা বসে আছে, সেখান থেকে কোনো কিছু মানে অর্জন হবে আমার মনে হয় না। যদিও তারা পর্যটন ভিসা চালু করছে, এখন তাদের মনের মধ্যে কি আছে, পুশিন নিয়ে যেভাবে বাংলাদেশের উপর চাপ তৈরি হচ্ছে, তাতে তো মনে হচ্ছে না যে ভারতের সাথে এই সম্পর্কটা খুব সহজ হবে, স্বাভাবিক হবে। আর এর মধ্যে একটা আমার প্রশ্ন, আমি এখনো পরিষ্কার না, এই সফরের মধ্য দিয়ে আমেরিকা কোনো পজিশন নেবে কিনা, বা বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের এমন কোনো বাধ্যবাধকতা আছে কিনা যেখানে চীনের সামরিক সহায়তা বা চীনের এই প্রকল্প সহায়তা নেওয়া যাবে কি যাবে না। এর মধ্যে স্পিকার যাচ্ছেন ইরানে, সেখানে জানাজায় অংশ নিচ্ছেন, সেটাও কিভাবে দেখবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশ যেহেতু স্বাধীন সার্বভৌম দেশ, সুতরাং সে স্বাধীনভাবে তার প্রয়োজন অনুযায়ী যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে সে যাবে। সেই অর্থে আমি মনে করি এই দুটি ট্যুর বা সফর অত্যন্ত সফল হয়েছে। আমি জায়েদ ভাই আপনার কাছেও একটু শুনতে চাই। আমি বলতে চাই যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার এই সফরের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যেভাবে দুটি দেশ সফর করে আসলেন, এটা যথার্থ হয়েছে। এবং চীনের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক, জিয়াউর রহমানের আমলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে সম্পর্কের সূচনা হয়েছিল স্বাধীনতার বেশ বছর তিনেক পর, সেটা পরবর্তী পর্যায়ে যারাই ক্ষমতায় আসছেন, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং সর্বশেষ ডক্টর ইউনূস এবং সর্বশেষ জনাব তারেক রহমান, এই প্রত্যেকটা ক্ষেত্রেই চীনের সাথে আমাদের সম্পর্ক, যাওয়া আসা, যোগাযোগ কম বেশি ছিল। সুতরাং চীন আমাদের অন্যতম একটা বড় ডেভেলপমেন্ট পার্টনার, কিংবা ক্রেডিট আমাদেরকে ঋণ দিয়ে থাকে। ঋণ নিয়ে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নয়নগুলো করছি, সেখানে চীনের সাথে সম্পর্ক উন্নয়নটা জরুরি। এবং সেটা তারেক রহমান শুরুতেই এখানে ফোকাস করেছেন, বর্তমান সরকার। এবং আজকে চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন যেটা ব্রিফিং এ সাংবাদিকদের সাথে মত বিনিময়ে কয়েকটা বিষয়ে হাইলাইট করেছেন, গুরুত্ব দিয়ে বলছেন, এটা দুই দেশের মধ্যে কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। এই স্ট্র্যাটেজিক যে ডেভেলপমেন্ট এই সফরের মধ্য দিয়ে এবং একটা রিলেশন যে স্টার্ট হলো, এইটা থেকে বাংলাদেশ ভবিষ্যতে অনেক বেনিফিট নিতে পারবে বলে আমার ধারণা। আর এই সফরে আপনি যেটা সরাসরি চীনের সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপন, এইটা যেটাকে ইকোনমিক করিডোর বলা হচ্ছে, করিডোর টার্মটা নিয়ে আমার একটু আপত্তি আছে, যে করিডোর বললে অন্যরকম, করিডোর সাথে বাংলাদেশের সম্পর্ক না, এটা তো মিয়ানমার বলবে তারা তাদের করিডোর দিবে কিনা। তো বাংলাদেশের সাথে চীনের সরাসরি যোগাযোগ হলে বাংলাদেশের যে ইকোনমিক জোন হচ্ছে আলাদা চীনের, এবং বাংলাদেশ যে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করার ক্ষেত্রে
এবং দৈনন্দিন যে ইম্পোর্ট, চীনের সাথে আমাদের যে বাণিজ্য, এইটা অনেক কম সময়ে অল্প পয়সায় হবে। এবং বিশেষ করে যদি গার্মেন্ট অ্যাক্সেসরিজের বিষয়গুলো থাকে যেগুলো চীনের সাথে আছে আমাদের, সেটা যদি আমরা কম দামে আনতে পারি, আমরা ওয়ার্ল্ড মার্কেটে একটা কম্পিটিটিভ প্রাইসে আমরা দিতে পারবো, যেটা আমরা এখন ভিয়েতনামের পিছনে চলে গেছি RMGর ক্ষেত্রে, রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে। এইটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমরা এখানে একটা পজিটিভ সুবিধা পাবো। তো এই কারণে নানা কারণে চীনের সাথে আমাদের সরাসরি কুনমিং থেকে যে যোগাযোগের কথা বলা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই গুরুত্ব দিয়ে আলোচিত হয়েছে ওই মিটিং এ। এবং আমি মনে করব যে যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারে বাংলাদেশ চীনের সহযোগিতায়, এবং চীন রাজি হয়, এটা বাংলাদেশের জন্য অন্যতম বড় একটা অর্জন হবে। যদিও জিওপলিটিক্যাল কারণে এই ইকোনমিক করিডোরটাকে ভারত কিংবা আরো একটি বড় রাষ্ট্র, পরাশক্তি আমেরিকা কিভাবে গ্রহণ করে, এটাও দেখার বিষয় আছে। আর তিস্তার ব্যাপারে যেটা বলেছেন, তিস্তার ব্যাপারে চীনের অবস্থানটা, চীনা রাষ্ট্রদূতের মন্তব্য যদি আমি কোট করি, যে তিস্তা প্রকল্পে সামর্থ্যের মধ্যে সহায়তা অব্যাহত রাখবে চীন। মানে সামর্থ্যের মধ্যে সহায়তা, এটা কিছু বিশেষণ লাগানো আছে। তো বাংলাদেশ এখানে মেইন ফাইন্যান্স বাংলাদেশই করবে যতটুকু আমি জানি, গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের পলিসিটাই তাই। চীন হয়তো ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু সহযোগিতা করবে, কারণ এটা নিয়ে একটা বিরোধ আছে। এই তিস্তা প্রকল্প নিয়ে ভারত এটা কোনোভাবেই চায় না যে চীন এখানে ইনভলভ হোক, এবং চাইনিজরাও এখানে এই জন্য ইনভলভমেন্টটা, আমরা যেভাবে মনে করছি যে তারাই আমাদের পুরো প্রজেক্টটা করে দিয়ে দিবে, আই থিঙ্ক মানে থিংস আর নট মুভিং লাইক দ্যাট। এই পর্যায়ে এটা আগাচ্ছে না। যাই হোক, এটা যদি আলটিমেটলি তিস্তা ব্যারেজটা যদি করতে পারে বাংলাদেশ, তাহলে অবশ্যই এটা থেকে এই উত্তরাঞ্চলের মানুষের একটা বড় ধরনের মানে বাংলাদেশের ইকোনমিক চেঞ্জ আসবে। আর দুটো বলছেন যে আমরা তো জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিবেন, দেওয়ার কথা আছে, এবং এখানে গেলে হয়তো তার আমেরিকা সফরটা এর মধ্য দিয়ে হবে, হয়তো সাইড লাইনে অনেকগুলো বৈঠক হতে পারে। তার আগেই হয়তো উনি ভারত সফরে যেতে পারেন, যেটা ইন্ডিকেশন আছে, বাট এখন পর্যন্ত ক্লিয়ার কিছু নেই। তবে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যেটা করছেন, যে উনি দায়িত্ব নিয়ে ওই দিন বলছেন যে ভিসাটা উন্মুক্ত করে দিয়েছেন, এবং আমি জানি না এই ভিসা উন্মুক্ত করার পর অসংখ্য মানুষ শুরুতেই হুমড়ি খেয়ে পড়েছেন ভারতে যাওয়ার জন্য। তারা কি কারণে কে যাচ্ছেন এই বিস্তারিত রিপোর্টগুলো আসে নাই। তবে আজকেই আবার রিপোর্ট দেখলাম যে ট্রেন চলাচল যেটা 2 বছর থেকে বন্ধ ছিল, সেটা আবার চালু হচ্ছে, শিগগিরই এটা চালু হচ্ছে। তো ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু তারা সুপ্রতিবেশী সুলভ আচরণটা এখনো করছে না। ইউনূস সরকারের আমলে তো করেই নি, বাংলাদেশের মানুষ এবং এখনো করছে না। এই পুরসিন বলেন, সীমান্ত হত্যাকাণ্ড বলেন, কিংবা পানির ন্যায্য ইচ্ছার ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রেই ভারত কিন্তু সুপ্রতিবেশী সুলভ আচরণ করছে না। এবং বিশেষ করে এই জুলাই আন্দোলনটাকে ভারত এখনো সন্ত্রাসী কার্যক্রম, এবং আওয়ামী লীগ এবং ভারত মিলে একই সুরে কথা বলে। আপনি ভারত নাকি ভারতীয় মিডিয়া, মানে ভারতীয় সরকার নাকি ভারতীয় মিডিয়া, মানে দীনেশ ত্রিবেদী এসে জুলাই আন্দোলনকে সন্ত্রাস বলছে? না, দীনেশ ত্রিবেদী এটা বলেন নাই, অফিসিয়ালি তারা বলেন নাই। কিন্তু আপনি জসওয়ালের ব্রিফিং গুলা যদি আপনি দেখেন, শুরু থেকে জসওয়ালের যে অফিসিয়াল যে ব্রিফিং, এখানে কিন্তু হাসিনার সুরে তারা এখানে জুলাই আন্দোলনের কোন স্বীকৃতি, আপনি বলেন যে জুলাই আন্দোলনের কোন স্বীকৃতি ভারতের তরফ থেকে আপনারা শুনেছেন যে না এটা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে? মানে এরকম কথা ভারতীয় কোন সরকারি কর্মকর্তার কাছ থেকে শুনেছি ডক্টর মোহাম্মদ না? কেন আমরা আমেরিকার কাছ থেকে শুনেছি, চাইনিজদের কাছ থেকে শুনেছি। যখনই বাংলাদেশে যে সরকারের প্রতিনিধি ভিজিট করতে আসছেন, তারা